একটা শিক্ষানবিশ বিষয়ক উপদেষ্টার পদ থাকলে মনে হয় ভালো হইতো। আমি সেখানে অ্যাপ্লিকেশন করতাম, কারণ আমি শিক্ষানবিশদের জন্য অনেক কাজ করি। ফারুকি দেখলেন না, 2-3টা সিনেমা বানাইয়া না, বউরে দিয়ে একটা সিনেমা বানাইয়া উপদেষ্টা হয়ে গেছে। ঠিক আমিও আপনার শিক্ষানবিশদের জন্য যদি অনেক কাজ করি, শিক্ষানবিশদের একটা উপদেষ্টা থাকলে, অ্যাপ্লিকেশন সিস্টেম থাকলে আমি আবেদন করতাম নির্দিষ্ট ফি দিয়া। কিন্তু সেটা বোধহয় নাই আর কি। অনেকে হয়তো হাসতেছেন। হ্যাঁ, না না, ওইটার প্রোফাইল ছবিটাই হাসার। ওকে, আপনারা যারা আছেন, কামরুন নাহার আপা আছেন সর্বপ্রথম কমেন্টসকারী। কামরুন নাহার আপা, যারা দেখতেছেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি, আমাকে ভালো লাগছে কিনা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা একটা আজকে আইন আড্ডা দেবো আপনাদের সাথে। মনিকা রয়, স্যার, আপনি শুনতে পাচ্ছেন? ওকে। আর ল্যাবটা একটু অর্ধেক সংখ্যক লোক না আসলে ল্যাবটা জমে ওঠে না। আইন যেহেতু আড্ডা দেব, আপনাদের সাথে কথা হবে কমেন্টসের মাধ্যমে। আমি কমেন্টসগুলো পড়বো এবং দেন আলোচনা করব। এবং মজার বিষয় হলো, আগামীকাল রাত 11টায় অথবা 10:30টায়, যেহেতু আমাদের রেগুলার ক্লাস আছে আগামীকাল। রেগুলার ক্লাস 2টা ক্লাস আছে, অনলাইনে ক্লাস আছে এবং হ্যাঁ, কালকে অনলাইন সরাসরি কোনো ক্লাস নেই। রেগুলার ক্লাসটা গ্রুপে দিয়েন না, গ্রুপে দিলে সমস্যা। আপনি ফেসবুকে আপনি শেয়ার দেন, হ্যাঁ। ওকে, তো গ্রুপে দেন, অসুবিধা নেই, ঠিক আছে, দিয়ে দিচ্ছেন। যারা আমাকে দেখতেছেন, সারা ইসলাম, তারা লাইভটা একটু শেয়ার দিবেন। অধিক সংখ্যক লোক আসলে একটু আলোচনা করতে ভালো লাগে। সারা ইসলাম আছেন, কামরুল ইসলাম, কামরুন নাহার, শহীদুল ইসলাম ভাই দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, মনিকা রায়, সবাই শেয়ার দিবেন। আমি দেখতে পাচ্ছি একেবারে শেয়ার খুব কম সংখ্যক হচ্ছে। সবাই শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছে দিবেন। আমরা মাঝে মধ্যে রাতের বেলায় আড্ডা দেব, ফৌজদারি কার্যবিধি নিয়ে আজকে আড্ডা দেব। আমরা যারা এই পেজটা, আপনি অনেকে জানি বুঝি না যে আসলে পাই না কখন যে ক্লাসটা নিয়ে নেয়। মনিরুজ্জামান পরাগ ভাই, যারা দেখতেছেন তারা সবাই আপনার বন্ধুকে বলবেন এই পেজটা ফলো দিয়ে রাখার জন্য। ফলো দিয়ে রাখলে আমি যদি 4 ঘন্টাও ক্লাস নেই, পরীক্ষার আগে আশা করি আমি 2-3টা ক্লাস নেব, বড় ক্লাস। সেটা যদি ফেসবুক প্রাইভেট গ্রুপে না দিয়ে লাইভ, আপনি লাইভ করে দিই পাবলিকলি, তাহলে হয়তো অনেকের ভালো হবে। দেখি সবার সাথে কথা বলে মানুষ কতটুকু আমাকে কোঅপারেট করে, সহযোগিতা করে। সেক্ষেত্রে যদি ভালো সহযোগিতা পাই, তাহলে আমিও আপনাদের সহযোগিতা করতে বদ্ধপরিকর। রাসেল আহমেদ, লাইকটা অবশ্যই আপনি শেয়ার, লিখে শেয়ার দিয়ে ডান লিখবেন। মিতু আলাকি আপা, ওয়ালাইকুম আসসালাম। জুমে নিলে ভালো হয় এমডি স্পেল। না, আমি যেহেতু লাইভটা আমি বলতেছি, আপনি দেখেন, জুমে নিলে কয়জনকে নিতে পারবো? হ্যাঁ, জুমে একটা নির্দিষ্ট ইয়ে আছে। আবার জুমে লম্বা ক্লাস নেওয়া যায় না। আলামিন বিন ওয়ালিদ, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু বলি আগে, জুম নেওয়ার আগে কি বলি আমরা। আপনি যদি একটা নির্দিষ্ট ক্লাস করেন, তাহলে একটা নির্দিষ্ট গ্রুপে, জুমে, ফেসবুকের প্রাইভেটে। আমি যেহেতু আপনাকে একটা লাইভ ক্লাস করাবো, আপনারা যদি চাইলে আমি অন্তত 2টা সাবজেক্ট শেষ করে দিতে পারবো। কিন্তু আপনি এতটুকু ধৈর্য নাই, তাহলে আমি আপনাকে ফৌজদারির লিখিত পরীক্ষার্থী, আপনারা যেহেতু যারা এমসিকিউ দিবেন, তারাও ইনশাল্লাহ এমডি ইসমাইল ভাই, তারাও আপনার কি করবেন, লিখিত পরীক্ষার আশা করেন, ভাইবা দিবেন, অ্যাডভোকেট হবেন। আমি দোয়া করি অন্তর থেকে আপনার জন্য অ্যাডভোকেট হন। তালুকদার মোহাম্মদ রাসেল ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাংলার শেষ প্রান্ত নেত্রকোনা থেকে দেখছি। নেত্রকোনা শেষ প্রান্ত না, বাংলা আমরা সারা পৃথিবী জুড়ে থাকবো ইনশাল্লাহ। আমাদের কর্মের মাধ্যমে আমরা যেই স্বাধীনতা দেখাইছি, হুম, আমাদের কর্মের মাধ্যমে আমরা সারা পৃথিবীর কাছে আইডিয়াল হয়ে পরিচিতি পেয়েছি ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আমাদের কর্মের মাধ্যমে 1971, 2024 আমরা যা দেখিয়েছি, আমরা বীরের জাতি, আমরা হারতে পারি না। আপনিও হারবেন না। আপনার যোদ্ধারা হচ্ছে বার কাউন্সিলের সাথে। আপনি পরীক্ষা দিয়ে পাশ করা মানে আপনি যুদ্ধে জয়লাভ করা। আপনাকে এখানে হারতে পারবেন না, আপনাকে কষ্ট করতে হবে। অন্যরা পারলে আপনাকেও পারতে হবে। বুঝতে পারছেন? আর একটু লোকজন আসুক, তারপরে আমরা মূল আলোচনাটা চলে যাবো। হ্যাঁ, ঠিক আছে ভাই, একটু কষ্ট করি, 2 মিনিট কথা বলার মধ্যে দিয়ে চলো কমেন্টস। আমি বলবো কথা, আপনি লিখবেন। মৃদুল দে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো থাকবেন, ভালো আছেন, ভালো রাখবেন। মোহাম্মদ আরমান স্যার, আপনার দীর্ঘায়ু কামনা করছি। আমি আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি এবং মঙ্গল কামনা করছি। আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে অ্যাডভোকেট হিসাবে কবুল করে। প্রত্যেকেই শেয়ার দিয়ে ডান লিখবেন, সবাই শেয়ার দিয়ে ডান লিখবেন। শেয়ার দিবেন এবং ডান লিখবেন। আমি বোর্ডে আছি আমার, আমি বাড়িতে আসছি, বাড়িতে আসার পরও চেষ্টা করি কিছু উজ্জীবিত রাখার জন্য। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করি আল্লাহর কাছে যেন আপনাকে সঠিকভাবে কাজ করার তৌফিক দান করেন। এস এম নূর নবী,
ওকে, থ্যাংক ইউ। এমডি মামুনুর রশিদ ঠাকুরগাঁ সম্ভবত, ওয়ালাইকুম আসসালাম। মহিবাই সিনিয়র ভাই, ঢাকার জসকোট এলাকার সিনিয়র ভাই, ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন, আলামিন, হ্যাঁ আলামিন। এমডি কদ্দুস কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাহিদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। পাখি আক্তার, স্যার আপনি কুমিল্লায়? আলহামদুলিল্লাহ, যেখানে থাকি ভালো আছি। মহিবাই, ডান, থ্যাংক ইউ। মিষ্টি মনি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যারা দেখতেছেন তারা সকলেই শেয়ার দিবেন, দেন কমেন্টসে লিখবেন ডান। শেয়ার দিয়ে ডান লিখবেন। আশা করি যারা সবাই শেয়ার দিবেন এবং ডান লিখবেন, আপনি গ্রুপে পৌঁছে দেন। অ্যাডভোকেট আশরাফুল আলম, অ্যাডভোকেট আশরাফুল আলম দুরন্ত ল একাডেমির প্রতিষ্ঠাতা, একজন চমৎকার লয়ার এবং মডেল লয়ার। হ্যাঁ, ভালো, চমৎকার, সুন্দরভাবে উপস্থাপন করে। যারা আপনার অনলাইনে পড়তেছেন তারা ইচ্ছা করলেই দুরন্ত ল একাডেমির অ্যাডভোকেট আশরাফুল আলমের কাছে পড়তে পারেন। ভালো, ইয়াং, এনার্জেটিক, চিরসবুজ, এভারগ্রিন। আর যারা সরাসরি পড়তে চান সম্ভবত শরীয়ত কি শেরপুরে, আপনার জামালপুরের শেরপুর অঞ্চলের অ্যাডভোকেট, ওখানে পড়তে পারেন। ইনি আমাদের হিতাকাঙ্ক্ষী সাবেক আইন শিক্ষা একাডেমির একজন, কি বলেন, আইন শিক্ষা বিয়ান বলে না, ডাবিয়ান এরকম। জামান মিরন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ময়মনসিংহ থেকে। স্বপ্না দেবনাথ, শুভেচ্ছা নিবেন। মহিভাই, মনে রাখার জন্য ধন্যবাদ। ওকে, অবশ্যই মনে রাখি, একেবারে আমি মানুষকে ভুলতে পারি না। আর হচ্ছে আমার পেটের মধ্যে কথা থাকে না, এই দুইটা আমার একটা দারুণ একটা, খারাপ বলেন আর ভালো বলেন, পেটের মধ্যে কথা রাখতে পারি না, আর আমি মানুষকে ভুলি না, ইনশাল্লাহ মনে রাখতে পারি। আচ্ছা, জামান মিরন কোথা থেকে বলছিলেন? ময়মনসিংহ থেকে বলছিলেন। আচ্ছা, আমরা আজকে যারা 2024 তো আর মনে হয় না রিটার্ন হওয়ার সুযোগ নেই, কারণ খালেদা বেগম, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল নাইম, ময়মনসিংহ অঞ্চলের আপা, ঢাকায় থাকেন। দোয়া করি বোন, আপনার জন্য অনেক কষ্ট করতেছেন আপনি। ওকে, আর আমরা অলরেডি সবাই শেয়ার দিবেন, শেয়ার লিখে শেয়ার দিয়ে ডান লিখবেন, তাহলে অধিক সংখ্যক লোক আসলে একটু জমে ওঠে আলোচনার জমতে হলে একটু লোকজন বেশি হয়, তাই না? দেখেন না আপনারা, আপনার যে কোনো একটা জিনিস, গান বলি, অনুষ্ঠান বলি, মাহফিল বলি, ইসলামিক জলসা বলি, অধিক সংখ্যক লোক আসলে একটু আলোচনাটা জমে। মনসুর আহমেদ নাইম ভাই অনেক কষ্ট করতেছেন, সিনিয়র ভাই। আশা করি এই বছর ইনশাল্লাহ অ্যাডভোকেট হবেনি। পড়েছেন মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে, অর্থাৎ যেহেতু আইন শিক্ষা একাডেমিতে আপনি ভর্তি হয়েই গেছেন, আশা করি ইনশাল্লাহ আপনাকে ছাড়বো না। বুঝতে পারছেন? ছাড়বো না, অ্যাডভোকেট বানানোর সর্বাত্মক চেষ্টা আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন আর কি। ওকে, সবাই শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে ডান লিখবেন। ফৌজদারি কার্যবিধির আমরা একটা রিটেনের লিখিত পরীক্ষা দিয়ে একটা ডিসকাশন করব, ফাঁকে ফাঁকে যদি হয় সম্ভব এমসিকিউর একটু আলোচনা করব, রিটেনের একটা ডিসকাশন করব। বুঝতে পারছেন? একটা ওভারঅল একটা ডিসকাশন করব। আপনি রিটেনের প্রশ্ন হুবহুব আসবে না, এটা হুবহুব আসার কথা না, কিন্তু আপনি যখন ওভারঅল ধারণা পাবেন তাহলে আপনি লিখে আসতে পারবেন, হুবহুব করতে পারেন না আপনি। ওকে, সুমি দাস, তাহলে ফৌজদারি, শহীদুল ইসলাম সমর, ওয়ালাইকুম আসসালাম সমর, মিস করছি তোমাকে। শিখো, দোয়া করবেন। ইস, ছেলেটা পুরা পরিবারের আপনার সময় দিয়ে গিয়ে নিজের কেরিয়ার বিল্ড আপ করতে পারলো না। সব ভাইয়েরা বিদেশ, বড়লোকদের একটা সমস্যা হবে, যেই ভাইটা ছোট ওই ভাইটার একটু বেশি পরিশ্রম করতে হয়। বাবা অসুস্থ, মা অসুস্থ, সব দিক পালন করে শহীদুল ইসলাম সমর। যাই হোক, তারপরেও আর ফাঁকাফাঁকি নিজের কেরিয়ারও বিল্ড আপ করতে হবে। দোয়া করি আল্লাহ যেন আপনার মা বাবাকে সুস্থ রাখে, দ্রুত সুস্থ করে দেয় ইনশাল্লাহ। আমরা সবাই দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করলে দেখবেন নিজের জন্য অন্যেরা দোয়া করবে। যেমন মিরন, ওকে ডান, থ্যাংক ইউ। তাহলে সবাই, অর্থাৎ আমি কিছুক্ষণ পরবো, আপনারা বিরক্ত হবেন না। হ্যাঁ, আমি সাধারণত একেবারে ওসমান কুমিল্লা স্যার দেখতেছি। থ্যাংক ইউ ওসমান ভাই, ভালো ছেলে, তবে ইনকাম ট্যাক্সে ভালো। কি জসকোটে আবার একটু সময় দিচ্ছে না আর কি, অর্থাৎ জসকোট বলতে আমরা যে এই রিলেটেড পড়াটাতে সময় দিচ্ছে না, ইনকাম ট্যাক্সে ভালো সময় দিচ্ছে আর কি। ওয়ালাইকুম আসসালাম শাখাওয়াত হোসেন ভাই। তাহলে আমি বোর্ডে যাওয়ার আগে কিছুক্ষণ জমবে, তারপর আলোচনা করব ফৌজদারি কার্যবিধির লিখিত পরীক্ষার থেকে। আইকন অরিন্দম, ভেরি গুড। আইকন অরিন্দম, চমৎকার মৎসদ্দি। ওকে, ওকে, আহসান নবী,
ওয়ালাইকুম আসসালাম আহসান ভাই। তো যেমন ফৌজদারি কার্যবিধির লিখিত পরীক্ষার যে জুই আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ফৌজদারি কার্যবিধির লিখিত পরীক্ষার কোন প্যাটার্নে প্রশ্ন হবে কেউ বলতে পারে না। সেটা আপনার ড্রাফটিং শিখতে হবে, আপনাকে মামলা করা শিখতে হবে, প্রবলেমেটিক প্রশ্নের সমাধান শিখতে হবে, দুই তিনটা প্রশ্নের জোড়া দেওয়া দেয় সেটাও আপনাকে জানতে হবে। আর কিছু প্রশ্ন আছে যে আপনি বোঝেন কিন্তু লিখতে পারেন না, কি দিয়ে শুরু করবেন এটা বোঝেন না। যেমন আমরা যদি ছোট করে একটা প্রশ্ন করি ফৌজদারি একেবারে শুরুর পর্যায়ের, একেবারে শুরুর 5 ধারা দিয়া যদি প্রশ্ন করি, ধারা কত, 5 দিয়া, তাহলে এইখানে আপনি ফৌজদারি কার্যবিধির 5 ধারা দিয়ে সেভিংসের একটা কথা আছে, সংরক্ষণের একটা কথা আছে। ফৌজদারির কার্যবিধির 5 ধারার 5(1) আর 5(2), 5(1) আর 5(2). সামাদ ভাই ওয়ালাইকুম আসসালাম। বাড়ি গেছি, হ্যাঁ ইয়েস, বাড়ি আসছি। বাড়িতে থাকলেও আমি আইনের মধ্যে আছি, হ্যাঁ আইন শিক্ষা একাডেমির মধ্যে আছি। বাড়ি আর আমি যেখানে যাই সেখানে আইন শিক্ষা একাডেমিকে ধারণ করি। ঠিক আপনারাও যেই কাজ করবেন, বিশ্বাস করেন আমি কুমিল্লা যাওয়ার পথে আসার পথে আমি এক সাবজেক্ট পড়তাম, আসার পথে এক সাবজেক্ট পড়তাম, ছোট ছোট সাবজেক্টগুলো আমি যাতায়াতের মধ্যেই পড়ে ফেলতাম। ঠিক আপনারা যেইখানে যাবেন এইখানে আপনি কি করবেন, যে আমি একজন শিক্ষানবিশ, আমাকে পড়তে হবে, পাশ করতে হবে, এটা ধারণ করতে হবে। আর দুনিয়ার সব চলে আপনার, আর বার কাউন্সিলে পরীক্ষার আগে আপনি 1 মাস পড়বেন, তাহলে কি আপনি পাশ করতে পারবেন? এখন থেকে পড়তে হবে। শশী আজকে ধন্যবাদ, শশী আজকে শেয়ার ডান, সবাই শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন। ওকে, তাহলে ফৌজদারি কার্যবিধির 5 ধারার উপধারা 1-এ বলছে কি, দণ্ডবিধির অপরাধের দণ্ডবিধির অপরাধের বিচার অনুসন্ধান কোন কার্য পদ্ধতি অনুযায়ী হবে? এটা হবে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী। ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধির অপরাধের বিচারগুলা ফৌজদারি কার্যবিধির অনুযায়ী হবে। এছাড়া দণ্ডবিধি ছাড়া অন্যান্য অপরাধও তো আছে, যেমন যৌতুক আইন, নারী শিশু আইন, বিশেষ আইন, স্থানীয় আইন। তাহলে সেগুলো বলছে ওই আইনের মধ্যে যদি বলা থাকে তাহলে সেই আইন অনুযায়ী, সেই নির্দেশনা অনুযায়ী হবে, না থাকলে আবার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হবে। মহসিনা রহমান ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ বোন। অ্যাডভোকেট আশরাফুল দোয়া করবেন সিনিয়র স্যার, নাও অবশ্যই দোয়া করি, অন্তর থেকে দোয়া করি। তামান্না হোসেন, তামান্না হোসেন জি, সবাই শেয়ার দিবেন, ভালো করবেন। আপনার অল্প বয়সী মানুষ, আপনার আমার বয়সে ডিফারেন্স অনেক, আপনার মনে সর্বসাকুলে 26-27 বছর, আপনি ভালো করবেন, অনেক ভালো করবেন, চালাই যান ইনশাল্লাহ। আশরাফুলকে বলছি। তো ফৌজদারি কার্যবিধি এই জায়গাতে কিভাবে প্রশ্ন আসবে, ফৌজদারি কার্যবিধির এই জায়গাটা দিয়া আমরা প্রশ্ন লিখছি যে কিভাবে আসতে পারে, প্রত্যেকটা ধারাভিত্তিক আলোচনা। আপনি গদবাধা প্রশ্ন বললে আপনি রিটেন পরীক্ষা আটকে যাবেন, আটকে যাবেনই আপনি। ভাগ্যক্রমে যদি কমন পড়ে গেলেও আপনি হয়তো বা, কিন্তু সবাই দিতে পারবে না। শাহিন খান, অ্যাডভোকেট শাহিন খান, নারায়ণগঞ্জ অ্যাডভোকেট, চৌকস লয়ার, যারা নারায়ণগঞ্জে আছেন তারা ইচ্ছা করলে অ্যাডভোকেট শাহিন খানের সহযোগিতা নিতে পারেন। উনি ভালো ছাত্র, ভালো অ্যাডভোকেট, আশা করি ভালো করবে, ভালো আইনি সহযোগিতা দিবে অ্যাডভোকেট শাহিন খান। ওকে, ধন্যবাদ শাহিন খান আপনাকে। আর তাহলে ফৌজদারি কার্যবিধির 5(1) 5(2) কিভাবে আমি বলছি, দণ্ডবিধির অপরাধের বিচারগুলা, দণ্ডবিধির অপরাধের বিচার যদি পরীক্ষা আসে যে দণ্ডবিধির অপরাধের বিচারিক পদ্ধতি, এখন আপনি এই কথাটার মিনিংটাই তো বুঝতেছেন না। দণ্ডবিধি অনুযায়ী, দণ্ডবিধি অনুযায়ী হবে, জি না, দণ্ডবিধির বিচারগুলো হবে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী। স্পেসিফিক বলা আছে ফৌজদারি কার্যবিধি 1898 এর 5 ধারা উপধারা 1-এ। এছাড়া অন্যান্য আইনেও তো অপরাধ হয়, অন্যান্য আইনে, বিশেষ আইনে, স্থানীয় আইনে যে কথা বলা থাকবে সেই কার্যবিধি বা সেই পদ্ধতি অনুযায়ী কি হবে, বিচার অনুসন্ধান চলবে। বিচার অনুসন্ধান তদন্ত হবে ওই কার্যবিধি বা ওই পদ্ধতি অনুযায়ী। যদি বলা না থাকে, উল্লেখ না থাকে, তাহলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আপনার বিচার অনুসন্ধান হবে। যদি ফৌজদারি কার্যবিধির বিচার অনুসন্ধান অনেকে ভুল করে লিখে বলাইব কি 177 ধারা থেকে, কিন্তু না, এটা এইখান থেকে। দেখেন এই মধ্যে আবার দণ্ডবিধির কি আছে। দণ্ডবিধির আমরা জানি যে দণ্ডবিধির সংরক্ষণটা হচ্ছে 5 ধারায়, খুবই তথ্য ইম্পর্টেন্ট। যদি দেখেন 4টা সংরক্ষণ আপনাকে শিখাই দিবে আবার, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সংরক্ষণের ধারা কত, কেউ কি বলতে পারেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের সংরক্ষণের ধারা কত? সুনির্দিষ্ট প্রতিকার আইনের সংরক্ষণের সেভিংসের ধারা 4। তাহলে সুনির্দিষ্টটা সেভিংস আইন, আবার দেওয়ানিরটাও সেভিংস আইন। তাহলে সুনির্দিষ্ট আর দেওয়ানিতে এক ধরনের। তাহলে ফৌজদারিটা সেভিংস কত 5,
দণ্ডবিধির সেভিংস কত? 5। কারণ দণ্ডবিধির অপরাধের বিচার হয় ফৌজদারিতে, আর সুনির্দিষ্ট অপরাধের বিচার হয় দেওয়ানিতে। দেখেন, সুনির্দিষ্ট আর দেওয়ানি সেভিংস বা সংরক্ষণ 4 দ্বারায়, আর দণ্ডবিধির সেভিংস 5 দ্বারায়, এবং ফৌজদারির সেভিংসও 5 দ্বারায়। সেভিংস মানে সংরক্ষণ কি কি বলা আছে? তাহলে দণ্ডবিধির অপরাধের সংরক্ষণের কথাগুলা কি আছে? দণ্ডবিধির অপরাধের যে সংরক্ষণ আছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে না? বলছে বিশেষ বা স্থানীয় আইনে কোনো অপরাধের যেইভাবে শাস্তি আছে সেটা সেই অনুযায়ী শাস্তি দিবে। আর আরেকটা কথা বলছে যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে যদি কেউ পলায়ন করে কিংবা তারা যদি বিদ্রোহ করে, দেখেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী থেকে যদি কেউ পলায়ন করে কিংবা তারা যদি বিদ্রোহ করে, তাহাদের বিচার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, তাহাদের বিচার, তাদের শাস্তি দণ্ডবিধি অনুযায়ী হবে না। অর্থাৎ দণ্ডবিধির আওতার বাইরে কারা? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। সেনা, নৌ, বিমান, এই 3 বাহিনী থেকে যদি কেউ পলায়ন করে, অথবা তারা যদি বিদ্রোহ করে, আমাদের ক্রিটিক্যাল প্রশ্ন করছি, যারা আমাদের সরাসরি ক্লাস করে অথবা যারা অনলাইনে ক্লাস করে রেগুলারলি, তারা জানছে যে ক নামক এক ব্যক্তি, আমি বলে দিছিলাম সম্ভবত লাকি ইসলাম নামে এক ব্যক্তির দিয়ে বলছিলাম যে উনি আপনার সেনাবাহিনীতে চাকরি করেন। উনি কি করছে? আরেকজনের সাথে পরিকল্পনা করে আর বিদ্রোহ করছে। উনি নিজে সেনাবাহিনীতে চাকরি করেন, উনি বিদ্রোহ করছে। আর আরেকজনটা হয়েছে, এটার নাম হয়েছে শহীদুল ইসলাম, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। এই ভদ্রলোক আর মিতুয়া লাকি ইসলাম আর শহীদুল ইসলাম। মিতুয়া লাকি ইসলাম সেনাবাহিনীতে আছেন, আর শহীদুল বাহিরে, পাবলিক, আমজনতা। এই দুইজন ষড়যন্ত্র কইরা বাংলাদেশের বর্তমান সেনাবাহিনীর বিরুদ্ধে ওরা বিদ্রোহ করছে এবং ধরা পড়ে গেছে। এখন তাদের বিচার কোন পদ্ধতি বা কিভাবে হবে? আপনি 5 ধারা দিয়ে উত্তর দিতে হবে। কেন? আমি কিন্তু বলছি না শাস্তি টাস্তি এই সিস্টেম কি। তাহলে আপনাকে 5 ধারা দিয়ে দিতে হবে যে দণ্ডবিধির আওতার বাইরে। আর যেটা দণ্ডবিধির আওতার বাইরে, তার মানে কি? সে সেনাবাহিনী থেকে যারা পলায়ন করে বা বিদ্রোহ করে, তাহলে মিতুয়া লাকি ইসলামের বিচার, অর্থাৎ যিনি সেনাবাহিনীতে আছেন তার বিচার হবে তাদের নিজস্ব আইনে, বিশেষ আইনে। আর যে শহীদুল ইসলাম যে আছেন পাবলিক, তার বিচার হবে কি? অর্থাৎ যিনি সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর বিদ্রোহে সহায়তা করেছেন, তাহলে তার বিচার হবে দণ্ডবিধির অনুযায়ী। অপরাধ করছেন, শাস্তি পাবে, অর্থাৎ ফৌজদারি অনুযায়ী। দণ্ডবিধিটা অর্থাৎ ফৌজদারি অনুযায়ী। অর্থাৎ ইনি, আপনি শুধু এটুকুই জানেন যে সেনাবাহিনীতে যারা চাকরি করেন, বিমান বাহিনী চাকরি করেন, নৌবাহিনী চাকরি করেন, তারা যদি বিদ্রোহ করে তাদের বিচার, শাস্তি হবে তাদের নিজস্ব আইনে। আর আমরা যারা জনগণ আছি, তারা যদি বিদ্রোহে সহায়তা করি, তাহলে দণ্ডবিধির 131-32 সহায়তা করেছি, বিদ্রোহটা ঘটে নাই। 131 সহায়তা করেছি, বিদ্রোহ ঘটে নাই। আমি সহায়তা করছি, বিদ্রোহ অনুষ্ঠান হয় নাই, কমপ্লিট হয় নাই, ডান হয় নাই, অর্থাৎ বিদ্রোহটা হয় নাই, আমি কিন্তু সহায়তা করছি। তাহলে আমার শাস্তি 131। আর আমি সহায়তা করছি এবং বিদ্রোহ হয়েও গেছে, তাহলে আমার শাস্তি 132 দাঁড়ায়। বুঝতে পারছেন? দণ্ডবিধির। কিন্তু যিনি সেনাবাহিনীতে আছেন তার শাস্তি কিন্তু 131-32 ধারা অনুযায়ী না, তার শাস্তি তাদের নিজস্ব আইনে। এটাকে বলা হয় সেভিংস। এই সেভিংস কথাটা বোঝানোর জন্য এই জিনিসটা বুঝলাম। বুঝতে পারছেন? ওকে। তারপরে ফৌজদারি কার্যবিধির ক্লাসিফিকেশন অফ কোর্টস বলে, অর্থাৎ কি? আদালতের শ্রেণী বিভাগ। তাহলে আপনি যদি শুধুমাত্র আছে ক্লাসিফিকেশন, মানে কোর্টের বা আদালতের শ্রেণী বিভাগ আলোচনা করেন, তাহলে আপনি লিখবেন ফৌজদারি কার্যবিধি 1898 এর 6 ধারায় ক্লাসিফিকেশন কোর্স, অর্থাৎ আদালতের শ্রেণী বিভাগ বলা হয়েছে। তাহলে এরপর লিখবেন উপধারা 6(1), 6(2), 6(3). 6(1)-এ বলছেন সুপ্রিম কোর্ট ব্যতীত আদালত 2 ধরনের, একটা নাম ম্যাজিস্ট্রেট আদালত, একটা নাম দায়রা আদালত। 6(2)-এ বলবেন ম্যাজিস্ট্রেট আদালত আবার 2 ধরনের, একটার নাম কি? নির্বাহী, আর একটার নাম জুডিশিয়াল বা বিচারিক, এক্সিকিউটিভ আর জুডিশিয়াল। আর আবার লাস্ট বলবেন যে বিচারিক ম্যাজিস্ট্রেট আবার কয় ধরনের? মহানগরের বাইরে 4 ধরনের, আর
মহানগরে মেট্রোপলিটন আর চিফ মেট্রো, আর মহানগরে কি আছে চিফ জুডিশিয়াল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এই ক্লাসিফিকেশন হচ্ছে। নাম্বার যদি বেশি আসে, এক্সট্রা আর যদি এ তথ্য আসে, তখন আপনি বলে দিতে পারবেন 7 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা পর্যন্ত দিবেন। নাম্বার আরেকটু বেশি আছে, ইমন খান 6। বুঝতে পারছেন? আমি লিখিত একটু সামারাইজ করতেছি, কারণ আগামী শুক্রবার আমাদের আইনশিক্ষা একাডেমিতে আপনার ফৌজদারি কার্যবিধির উপর 3 ঘন্টা পরীক্ষা হবে। ফৌজদারি কার্যবিধির উপর 3 ঘন্টা পরীক্ষা হবে। আমানুল্লাহ, অ্যাডভোকেট আমানুল্লাহ, এখনো নামের আগে অ্যাডভোকেট লেখেন নাই, জরিমানা করতে পারি কিন্তু আপনারে। ভেরি গুড স্যার, ভালো থাকবেন, দোয়া করি। অ্যাডভোকেট আমানুল্লাহ ভালো মানুষ এবং ভালো, কি বলবো, চমৎকার একজন জ্ঞানী মানুষ। আমি তখন যখন উনি অ্যাডমিশন নিয়েছে তখনই বলছিলাম ওনার চটপট দেখে যে উনি অ্যাডভোকেট হবেই। অ্যাডভোকেট আমানুল্লাহ মাস্টার মানুষ, অ্যাডভোকেট হয়ে গেছে, কিন্তু নিজেকে মেলে ধরে না এখনো, ভালোও করবে, বুদ্ধিমান। ওকে, তাইলে আমরা 6 দ্বারা আর 6, 7, 8, 9 একসাথে আনবেন ক্লাসিফিকেশন পর্যন্ত যদি এটা, কারণ আপনি বই বা গাইড বুঝবেন না। এই ক্লাসিফিকেশন শেষ কোথায় হয়েছে আপনি কি জানেন? খেয়াল করছেন আপনি কোথায় পর্যন্ত? ক্লাসিফিকেশন একেবারে চলে যেতে হবে আপনাকে লম্বা, একেবারে 26 পর্যন্ত প্রায় ক্লাসিফিকেশন গেছে। আব্দুল আলিম, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে শেষ করে দেবেন, কিন্তু সবটা তো লিখতে পারবেন না। এরপরে একটু প্রশ্ন আসতে পারে, ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু আপনি লিখতে যেয়ে দেখবেন মাথা ঘুরবে। যারা নি দুরন্ত একাডেমির আশরাফুল ভাইরাও বলছি, দেখেন একবার আপনি আপনার ছাত্রদেরকে এইভাবে পড়াবেন, অর্থাৎ আপনি আপনার নিজস্ব মতো পড়াতে পারেন। অর্থাৎ যদি এরকম একটা প্রশ্ন আসে যে বিচারিক ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিয়োগ প্রক্রিয়া ভিন্ন প্রকৃতির, আলোচনা করেন। অর্থাৎ কি? অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করে কে? রাষ্ট্রপতি। আর নির্বাহী নিয়োগ করে কে? সরকার। এই দুইটা জিনিসটা আপনাকে ক্লিয়ার ধরতে হবে, অর্থাৎ ধারা 11 আর 10 তুলে ধরতে হবে। এখানে বলছে নিয়োগ প্রক্রিয়া এক নয়, একই প্রকৃতির নয়, বা কি ভিন্ন প্রকৃতির। কারণ এটি সহজ, 10, 11 সরকার একটা, রাষ্ট্রপতি একটা। তা রাষ্ট্রপতি কোত্থেকে আনে তাদেরকে? যারা বিজিএসসি পরীক্ষায় উত্তীর্ণ তাদেরকে কি করে? তাদের মধ্যে হইতে জুডিশিয়াল যত সংখ্যক প্রয়োজন তত সংখ্যক কি করে মহানগরের বাইরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দিয়ে থাকে মহামান্য রাষ্ট্রপতি। রবিউল ইসলাম, অবশ্যই ল্যাপটপ শেয়ার দিবেন। রবিউল ইসলাম সহ সকল যারা ভাই বোনরা দেখতেছেন তারা শেয়ার দিয়ে ডান লিখবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন। নাজমুল হুদা ভাই অবশ্যই শেয়ার দেন। ওকে, তালুকদার মোহাম্মদ রাসুল, আপনার ক্লাস অসম্ভব ভালো লাগে, অবশ্যই শেয়ার দিবেন। মাহমুদা হাবিব, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ মোহাম্মদ রাসেল ভাই। তো যে জায়গাতে আছি আজকে, কিন্তু ক্লাসের বোর্ডে যাব আমি, এখনো বোর্ডে যাওয়ার আশা আছি। লম্বা সময় ক্লাস নেবো, আপনারা যদি থাকেন দেখুন, লম্বা সময় আপনাদের সাথে যেহেতু বলছি আড্ডা দেবো, আইন আড্ডা দেবো। ওকে, 11 দ্বারা 10 দ্বারা, হ্যাঁ চমৎকার। যদি পরীক্ষা আসে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিয়োগ প্রক্রিয়া, বা আবার আসতে পারে, মানে কত ধরনের প্রশ্ন আসতে পারে। নির্বাহীকে নিয়োগ করে কে? সরকার। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করে রাষ্ট্রপতি। বিষয়টি ব্যাখ্যার মাধ্যমে বুঝাই দেন, ব্যাখ্যা করুন। আবার আসতে পারে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার ছাড়া অন্যরা কেউ নিয়োগ করতে পারে না, বিষয়টি ব্যাখ্যা করেন। তাহলে আপনাকে দুইটাই লিখতে হইব, কারণ অন্যরা করে কোনটা? রাষ্ট্রপতি করে, জুডিশিয়ালটা নির্বাহী করে সরকার। এটা ক্লারিফাই করার জন্য বলছে আপনাকে। ব্যাখ্যা মানে সংজ্ঞা, শর্ত, প্রযোজ্য যা যা আছে সব ব্যাখ্যা করতে হলে এটার অন্যান্য ক্ষেত্রে যদি দণ্ডবিধির ব্যাখ্যা আসে শাস্তি সহ দিতে হবে। শাহনাজ বেগম, উনি অবশ্যই একবার মোবাইল নাম্বার চাইছিলেন, আমি মোবাইল নাম্বার দিয়েও ছিলাম। ওয়ালাইকুম আসসালাম। তো শাহনাজ আপা একদিন মোবাইল নাম্বার চাইছিলেন কমেন্টসে, আমি দিয়েছিলাম আর কি। ধন্যবাদ। হারুনুর রশিদ শেয়ার ডান, সবাই শেয়ার দিবেন। তাহলে এরপরে যদি পরীক্ষা আসে 12 দ্বারা দিয়া, দেখেন 12 দ্বারার মধ্যে উপধারা আছে 6টা। 12, 1, 2, 12, 3, 4, 5, 6। এটা সুন্দর একটা জিনিস। বলছে 12 ধারার নাম হয়েছে স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়ারি পরীক্ষা আসছে বিশেষ ম্যাজিস্ট্রেট, অর্থাৎ 5 নম্বর। তাহলে আপনার কত লিখতে হবে? 5 নম্বর লিখতে গিয়ে 6টা উপধারা লিখতে হবে। 12, 1 স্পেশাল ম্যাজিস্ট্রেটটা কে নিয়োগ করে? অনলি গভর্নমেন্ট, সরকার। স্পেশাল ম্যাজিস্ট্রেট কে নিয়োগ করে? সরকার। তাহলে 12, 1, 12, 2, 12, 1 সরকার যে কোনো ব্যক্তিকে। মনিরুল ইসলাম, ওকে, যে কোনো মনিরুল ইসলাম, ইয়েস,
আপনার চশমার কারণে আমি বুঝতে পারছি না আপনি ইয়াং না বয়স্ক। প্রোফাইল ছবি চেঞ্জ করবেন, আরো সুন্দর ছবি দিবেন। মনিরুল ইসলাম, যেমন কি সুন্দর নাজমুল হুদা ভাই কায়িত হয়ে দাঁড়ায় বসে আছে, চমৎকার। ওয়ালাইকুম আসসালাম। তো প্রোফাইলটা সুন্দর হয় নাই, একটা চশমা দিচ্ছেন বড়, এরকমটা না, আরো সুন্দর। আপনি ন্যাচারাল, তো আপনি অনেক সুন্দর, স্মার্ট বয়। তো এই জন্য আরেকটা বলছিলাম যে 12-1 সরকার যে কোনো ব্যক্তিরে নির্বাহী, এটা কি নির্বাহী, তাহলে যে কোনো ব্যক্তিকে খুব খেয়াল করতে হইব। যে কোনো ব্যক্তিকে প্রথমে আমাদের জানা রাখতে হইব, এই স্পেশালটারে আবার তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে স্পেশাল নির্বাহী, আরেকটা হচ্ছে স্পেশাল জুডিশিয়াল, আরেকটা হচ্ছে স্পেশাল মেট্রো। এখন স্পেশাল জুডিশিয়াল বলতে কোনো শব্দ নাই, তাহলে কি জুডিশিয়াল বাদ দিয়ে দেন, তাহলে স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে কি, জুডিশিয়াল বাদ, তাহলে স্পেশাল ম্যাজিস্ট্রেট। ঠিক এটাই, জুডিশিয়াল নামে নামান্তর না, কিন্তু আসলে তারা জুডিশিয়াল। তাহলে স্পেশাল 1-2 কি বলছে, সরকার যে কোনো ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে। তবে পুলিশের ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে এএসপির নিচে কাউকে দিতে পারে না। তবে তখন তার নাম হয় 12-2 উপধারা অনুযায়ী বিশেষ নির্বাহী। বিশেষ নির্বাহী, তাহলে 12-1, 12-2, 12-1-কে ক্ষমতা অর্পণ করে, 12-2-এ কি করে, তার নামকরণ করা হয় বিশেষ নির্বাহী। তাহলে 12 কি, 3-4, এটা হচ্ছে জুডিশিয়াল। এটা কি, জুডিশিয়াল। সরকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে আপনি কি করতে, বা অন্য কোনো ম্যাজিস্ট্রেট পাওয়ার অর্পণ করতে পারে। যারা বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে আছেন তাদেরকে অন্য একজন বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে। তখন তার নাম হয় 12-4 বিশেষ ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট শব্দটা মানেই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। শুধু ম্যাজিস্ট্রেট শব্দটা যেখানে দেখিতে পাইবেন সেখানে দেখবেন কি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর 12-5-6 বলছে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, স্পেশাল। তাহলে এইটাও সরকার দেয়, সব স্পেশাল মানেই সরকার। তাহলে যারা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োজিত আছেন তাদেরকে কোনো বিশেষ মামলা বিশেষ আদেশ দ্বারা যদি বিচার করার জন্য নির্দেশ দেয়, তখন তার নাম হয়ে যায় কি, বিশেষ। ইয়েস, মনিরুল ইসলাম, প্রোফাইল চেঞ্জ, ওয়াও, ভেরি গুড, সো ট্যালেন্ট ফাস্ট। ওকে, এইভাবেই পড়াটাও ক্যাপচার করতে হবে ছোট ছোট শব্দ দিয়া, কওয়া মাত্রই কম্পিউটার গতিতে। ঠিক আছে, ইটস ওকে নাও, থ্যাংক ইউ। অর্থাৎ ওনাকে যাকে রিকোয়েস্ট করছি প্রোফাইলের ছবিটা চেঞ্জ, উনি জটপট চেঞ্জ করে ফেলাইছে। তাহলে এরপরে আছে 12-6 উপধারা। তাহলে এটার নাম হয়ে যাব স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চলে যাব আমরা 10-11 দিয়ে, আমরা বলছিলাম না নির্বাহী আর জুডিশিয়াল। এরপরে আপনাকে যেতে হবে জাস্টিস অব দ্য পিস, এই জায়গাতে 22 আর কত 25। এখান থেকে কিভাবে রিটার্ন প্রশ্ন আসতে পারে আমরা একটু আলোচনা করবো ছোটভাবে। আমি ফার্স্ট হবো, কিন্তু চেষ্টা করব শেষ করার জন্য, যদি সম্ভব হয় চেষ্টা করব শেষ। এখনো বিশ্বাস করি ভবেশ দাদা, এখনো বিশ্বাস করি যে অনেক দূর যাব, 500 অন্তকে 65-র কাছাকাছি যাব। কিন্তু শুরুতে আছি, তারপরও মনে হচ্ছে যে যেতে পারবো, কারণ শরীরে এনার্জি আছে ইনশাল্লাহ। ওকে, মাসুমা তানবির, ওয়ালাইকুম আসসালাম। সবাই লাইভটা দেখলেই হবে না, কমেন্টস করবেন যে আপনি শেয়ার দিয়েছেন, তাহলে ডান লিখবেন। আপনি শেয়ার দিয়ে অবশ্যই ডান লিখবেন, আর কথার মাঝখানে মাঝখানে লিখে লিখে জানাবেন। বুঝতে পারছেন? তাহলে জাস্টিস অব দ্য পিস, শুধু এই কথাটা যদি বলা থাকে জাস্টিস অব দ্য পিস, তখন আপনি কোন দ্বারা দিবেন? যদি বলা থাকে জাস্টিস অব দ্য পিস, অপশন আছে জাস্টিস অব দ্য পিস ক, একটা আছে 22 দ্বারা, আবার খ আছে আপনার 25 দ্বারা। কোন দ্বারা দিবেন? আরেকটা গ আছে যে 22 এবং 25, কে দিতে পারেন? আমি আবারও প্রশ্নটা করি, জাস্টিস অব দ্য পিস কত দাঁড়ায়? জাস্টিস অব দ্য পিস কত দাঁড়ায়? ক নাম্বার অপশন দিলাম আমি 22, আর খ নাম্বার অপশন দিলাম আমি 25, আর গ নাম্বার দিলাম 22 এবং 25। এবার বলেন কোন দাঁড়ায়? যেমন ইমন খান বলেই ফেলেছে যে স্যার 22। স্বপ্ন ছ, ওয়ালাইকুম আসসালাম। সবাই লাইভটা দেখবেন এবং শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন। এইটাই এসে আপনাদের কাছে আজকের গুরু দক্ষিণা। হ্যাঁ, এইটাই চেয়ে নিলাম আর কি। সবাই, মনিরুল ইসলাম বলছে স্যার 22। কামরুন্নান ইজ সো ট্যালেন্ট, সে বলছে সি, তার মানে 22 এবং 25। ইয়েস, কেন দেখেন এরকম চিন্তাই করেন নাই, দুইটা মিলে কিভাবে প্রশ্নটা হয়। চঞ্চল ব্রহ্মা, তাহলে 22 এবং 25 কেন? কারণ জাস্টিস অব দ্য পিস 22-এর মধ্যেও আছে, 25-এর মধ্যেও আছে, তাহলে 22 এবং 25। যদি বলতো জাস্টিস অব দ্য পিস ফর মফস্বল, তখন আপনি বলবেন 22। জাস্টিস অব দ্য পিস ফর মফস্বল, তখন আপনি বলবেন 22। আর জাস্টিস অব দ্য পিস এক্স অফিসিও যদি বলে, তখন আপনি 25।
সামাদ ভাই দারুণ অ্যান্সার দিয়েছেন যে কি 22 এবং 25 অক্ষর। তো এই ক্ষেত্রেই আপনাদের পরীক্ষায় আপনি এমসিকিউ ওয়ালারা পরীক্ষা দিয়ে আইসা বলে যে আল্লাহ রহমত এইবার আটকাইতে পারবো না, কমন পড়ছে সব, কিন্তু বাড়িতে আসার পরে রেজাল্ট যখন দেয় তখন সে সমস্যায় পড়া যায়। তাহলে সমগ্র বাংলাদেশে জাস্টিস অফ দ্য পিস মানে এক্স অফিসিও, তাহলে এখান থেকে রিটার্নের যদি আসে কীভাবে আসতে পারে, রিটার্নের যদি আসে কীভাবে আসতে পারে, জাস্টিস অফ দ্য পিস ফর মফস্বল, আরেকটা মফস্বল মানে গ্রামগঞ্জ আমরা বুঝবো, আরেকটা হচ্ছে এক্স অফিসিও পদাধিকার বলে। তাহলে এই জিনিসটাকে বুঝাই সুজিত কুমার সাহা। তাহলে জিনিসটা একটু বুঝেই অল্পতে, সেটা হচ্ছে জাস্টিস অফ দ্য পিস সরকার। তাহলে আমরা এটা দিয়ে রিটার্ন প্রশ্ন হয় কীভাবে আর এমসিকিউ। তাহলে জাস্টিস অফ দ্য পিস নিয়োগ করে কে, জাস্টিস অফ দ্য পিস নিয়োগ করে কে, মফস্বল এলাকার জন্য নিয়োগ করে সরকার। আর যদি বলে সুপ্রিম কোর্টে, প্রশ্নটা রেখে দিলাম আপনাদের কাছে, সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে জাস্টিস অফ, সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে জাস্টিস অফ দ্য পিস, এই জাস্টিস অফ দ্য পিস এক্স অফিসিয়ে নিয়োগ করে কে, নিয়োগ করে কে, জাস্টিস, আমি পিস এক্স অফিসিও, হ্যাঁ বোর্ড দেখা যায় না আমি জানি, অপশন কে নিয়োগ করে, কে নিয়োগ করে, ক সরকার, খ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট, গ চিফ জাস্টিস, চিফ জাস্টিস, গ রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। ওকে আমি অপশন চেঞ্জ করে দিচ্ছি আপনাকে, হ্যাঁ আপনাদের মনে এলোমেলো দেখতেছে যেহেতু আমি আমার ফ্রন্ট লাইনে ক্যামেরাটা, আরেকজন বলছে অ্যাটর্নি জেনারেল। ওকে আমি অপশন তো আর নাই, তাহলে জাস্টিস অফ দ্য পিস এক্স অফিসিও কে নিয়োগ করে, সরকার, সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিস, রাষ্ট্রপতি। আরেকটা অপশন দিয়ে দিলাম আপনাকে, সেটা হচ্ছে ওমো, কোনোটি নয়, কোনোটি নয়, কোনোটি নয়, ওমো নাম্বার মানে বোঝানোর জন্য যে কোনটা আসে বলতে হবে না, এখান থেকে একটা বাদ দিবে এখানে ধরবে বা এটা বাদ দিবে এরকম। তাহলে আপনি একটু দেখি ঘুরাই দিই আমি, হ্যাঁ ওকে এইবার বলেন, ঘুরাই দিছি, জাস্টিস অফ দ্য পিস এক্স অফিসিও কে নিয়োগ করে, ক সরকার, সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিস, রাষ্ট্রপতি, আর ওমো হচ্ছে কোনোটি নয়। উত্তর একটু দ্রুত দেওয়ার চেষ্টা করেন, সিকিউ ওয়ালারা দেন তো দেখি, রিটেন ওয়ালারা তো পারেন, ঠিক আছে কি ব্যাপার, উত্তর আসছে না কেন? সুজিত কুমার বলছে ই, মোহাম্মদ সিরাজুল হক, শেয়ার ডান, থ্যাংক ইউ। অপশনের দিয়েছি দেখেন, হুম সরকার, ইমন খান বলছে সরকার, স্যার উল্টা লেখা দেখা যায়। আরেকজন শাহনাজ বেগম রাষ্ট্রপতি, খালেদা বেগম ই রাষ্ট্রপতি, আচ্ছা খজুই আক্তার বলছে খ সরকার, ওকে ওকে শশী আছে রাষ্ট্রপতি, নজরুল ইসলাম নাই, নজরুল ইসলাম, নজরুল ইসলাম ভাই সাইলেন্ট প্লিজ। এই যে দেখেন এইখানে এটা একটা অপশন আছে যে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আপনার কাছে বলুন যে পাঁচটা কেন হবে, সাইডটা তো যে কোনো একটা, তার মানে আমার বোঝানো দিল কোনটাতে, এটা তো বলতে পারি না, অপশন মুখস্থ করার কিছু না, কিন্তু উত্তরটা জানতে হবে যে এক্স অফিসিও কাউকে নিয়োগ করা লাগে না, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা পদাধিকার বলে, অর্থাৎ তারা নিয়োগ করা লাগে না, সুপ্রিম কোর্টের বিচারপতিরা পদাধিকার বলে সমগ্র বাংলাদেশের জন্য জাস্টিস অফ দ্য পিস এক্স অফিসিও এইটা। তাহলে এখানে আরেকটা ছোট্ট প্রশ্ন থাকে, যদি অনেকে ওকে দায়রা জজ, দায়রা জজ, জাস্টিস অফ দ্য পিস কি বলে, কি বলে, কি বলে, ক নিয়োগ বলে, খ
পদাধিকার বলে, গ ক্ষমতা বলে, গ কোনোটি নয়। এবার উত্তর দেন। এইবার উত্তরটা দেওয়ার ক্ষেত্রে 2 লিখ দিবেন, 2 প্রশ্ন নম্বর 2, 2 লিখে আপনি উত্তরটা দেন একটু, তাহলে 2 লিখুন একটু প্লিজ, 2 লিখে। মাইনুদ্দিন মজুমদার, বললাম তো স্যার। ওকে, ঠিক আছে, মাইনুদ্দিন মজুমদার। পপাই জান, ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা দেন দ্রুত। সামাদ ভাই বলছে খ, দায়রা জজ পদাধিকার বলে না। ওকে, সামাদ ভাই উত্তরটা আমরা আপাতত রাখলাম, নিয়োগ বলে। লাকি যেমন বলছে নিয়োগ বলে, এইটাও আমরা রাখলাম। আর জান্নাতুল নাইম বলছে বি, পদাধিকার বলে। সুজিত কুমার সাহা বি। কামরুন নাহার 2 খ, ইয়েস, কামরুন ট্যালেন্ট অ্যান্সার। মাসুমা, ওকে 2 ক। নজরুল ইসলাম ভাই আপনার ভুল হয়েছে, দেখেন দায়রা জজ এটা আমরা 25 দ্বারা পড়াচ্ছি। কত দ্বারা? 25 দ্বারা। 25 দ্বারা বলছে কয়টা ক্লাসিফিকেশন বলছে দেখেন। সুপ্রিম কোর্টের বিচারপতি, তার মানে হাইকোর্ট আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের প্রশ্ন কত রকম আসতে পারে, পট করে দিতে পারে হাইকোর্টের বিচারপতিরা, আবার দিতে পারে পদাধিকার কি বলে আপিল বিভাগের বিচারপতিরা। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপিল বিভাগ এবং হাইকোর্ট এই দুইটাকে একসাথে বলা হয় সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অর্থাৎ এই 2 বিভাগের বিচারপতিরা সমগ্র বাংলাদেশের জন্য জাস্টিস অব দ্য পিস পদাধিকার বলে নিয়োগ করা লাগে না, এক্স অফিসিও গেল একটা পার্ট। আরেকটা পার্ট আছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দায়রা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দায়রা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওনারা কি? ওনারাও পদাধিকার বলে, তবে যার যার এলাকার জন্য, সমগ্র বাংলাদেশের জন্য না। ওনারাও পদাধিকার বলে যার যার এলাকার জন্য, কিন্তু নিয়োগ করা লাগবে কি না, পদাধিকার বলে সমগ্র বাংলাদেশ না, যার যার এখতিয়ারাধীন এলাকার মধ্যে। যে যে এলাকার এখতিয়ারাধীন আছেন সেই এলাকার জন্য উনি জাস্টিস অব দ্য পিস এক্স অফিসিও, কেউ তাকে নিয়োগ করে না। রিটেন প্রশ্ন এবার বুঝতে পারছেন নজরুল ভাই? অমিয় সরকার চমৎকার অ্যান্সার দিয়েছেন। হাবিব তালুকদার, মোহাম্মদ রাসেল 2 খ, সুন্দর। ওকে, আনন্দ মনিকা রয়, দেখেন সবাই লাইভটা দেখবেন এবং দেখে শেয়ার দিবেন, সাথে ডান লিখবেন। শেয়ার লিখে শেয়ার দিয়ে আপনি ডান লিখবেন। আশা করি আমার ভালো লাগার একটা কাজ আপনি করবেন ইনশাল্লাহ। অন্তর থেকে দোয়া থাকবে আপনার জন্য, অমিয় সরকার সহ সকলকে। ওকে, তাহলে আমরা যদি আমাদের এই বিষয়টা কেন বুঝতে পারি না, আমরা তাহলে ছোটো করে খালি মুখস্থ করি যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা সমগ্র বাংলাদেশের কি জাস্টিস অব দ্য পিস এক্স অফিসিও। ওরে ভাই, সুপ্রিম কোর্ট মানে আপিল বিভাগ এবং হাইকোর্ট, এই 2 কোর্টের বিচারপতিরা পদাধিকার বলে। আরও আছে এটার সাথে 25 ধারায় যে দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্ব এখতিয়ারাধীন এলাকায় জাস্টিস অব দ্য পিস এক্স অফিসিও পদাধিকার বলে, তার নিজ নিজ এলাকায় তাদেরকে নিয়োগ করা লাগে না। তাহলে এইবার আসেন সুপ্রিম কোর্টের রিটেন পরীক্ষা কীভাবে আসবে, 22 ধারা আর 25 ধারা দিয়া। আমি এইটাই জানার চেষ্টা করতেছি ছোটো ছোটোভাবে। জাস্টিস অব দ্য পিস, জাস্টিস অব দ্য পিস মফস্বল এলাকায় নিয়োগ করিতে হয়, অন্যান্য ক্ষেত্রে মফস্বল এলাকায় নিয়োগ করিতে হয়, অন্যান্য ক্ষেত্রে নিয়োগ করিতে হয় না। গেল একটা, অর্থাৎ মফস্বল এলাকায় সরকার নিয়োগ করতে হবে, মেট্রোপলিটন এরিয়ায় যেমন মহানগর এলাকায়, ঢাকা মহানগর এলাকায় নিয়োগ করতে হয় না। কেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এক্স অফিসিও। কিন্তু মফস্বল এলাকার জন্য সরকার যে কোনো ব্যক্তিরে কি করতে হয়, নিয়োগ করতে হয়। আবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে আছে উনি তার এলাকার মধ্যে, দায়রা জজ আছে উনি তার এলাকার মধ্যে। তাহলে এখান থেকে আরেকটা যদি প্রশ্ন আসে যে আপনার মফস্বল এলাকায় যা চিফ জাস্টিস, চিফ জাস্টিস কোন এলাকার জন্য, চিফ জাস্টিস কোন এলাকার জন্য জাস্টিস অব দ্য পিস? সারা বাংলাদেশের জন্য। আপিল বিভাগের সারা বাংলাদেশ, হাইকোর্টের সারা বাংলাদেশ। আর দায়রা জজ তার নিজের এলাকার জন্য, যে এলাকায় উনি ওনার কর্মক্ষেত্র। আর চিফ জুডিশিয়াল যে এলাকায় উনি কর্মক্ষেত্র, মেট্রোপলিটন যে এলাকায় কর্মক্ষেত্র, এই সবগুলা পদাধিকার বলে। আর সরকার যে কোনো ব্যক্তির শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য
ওনাকে কি করতে পারে, জাস্টিস অফ দ্য পিস বলে নিয়োগ করতে পারে। সরকার পারে, যে কোনো ব্যক্তিরে পারবে, উপযুক্ত ব্যক্তি বাংলাদেশি ব্যক্তি হলে তাকে জাস্টিস অফ দ্য পিস হিসেবে নিয়োগ করতে পারবে। কোন এলাকার জন্য? মফস্বল এলাকার জন্য। ওকে, এটা গেল একটা পার্ট, মনে রাখতে হবে আপনাকে রিটেন পরীক্ষায়, যে মফস্বল এলাকা আর গিয়া আপনার কি অন্যান্য এলাকায় জাস্টিস অফ দ্য পিস, জাস্টিস অফ পিস, এইটার নিয়োগ প্রক্রিয়া বা আপনার কি বলবো কর্ম প্রক্রিয়া একটি ভিন্ন। আলোচনা করলে আপনি 22-25 দিবেন। আমরা চলে যাব কিভাবে হাইকোর্ট দায়রা, যুগ্ম দায়রা, এখানে প্রশ্ন একটা আছে, সেটার নাম হয়েছে 31। আমরা আবার আসবো কিন্তু 29B আর 29C এই দুইটা ধারা বোঝানোর জন্য আসবো। তার আগে আমরা হাইকোর্ট দায়রা আর যুগ্ম দায়রা 31 ধারায় বলা আছে হাইকোর্ট কি করতে পারে। হাইকোর্ট সকল প্রকার দণ্ড উল্লেখ আছে, দণ্ডবিধিতে যত দণ্ড আছে সব পারে। 5 প্রকার দণ্ড দিতে পারে হাইকোর্ট। হাইকোর্ট সব দণ্ড দিতে পারে 31(1) উপধারায়। আর 31-এর উপধারা 2 দায়রা জজ, তিনিও অর্থাৎ দায়রা জজও কি করতে পারে, দায়রা আদালত 5 প্রকার দণ্ড দিতে পারে, অর্থাৎ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, এমনি কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড, এই সবটা পারে। কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অনুমতি লাগবে। আর যুগ্ম দায়রা জজ 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং কি দিতে পারবে, অর্থদণ্ড, আনলিমিটেড অর্থদণ্ড উনি প্রদান করতে পারবে। এইটা বলছি 31-এর কথা। আবার আছে কি 32, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, চিফ মেট্রো, চিফ জুডিশিয়াল ফার্স্ট ক্লাস, অতিরিক্ত চিফ জুডিশিয়াল, মেট্রো বোর্ডের ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, তারা একই জিনিস। তারা কত বছর? 5 বছর, 10,000 টাকা। তারপরে বলছে হুইপিং মানে হচ্ছে বেত্রদণ্ড। তারপরে কি আছে, নির্জন কারাবাসের আদেশ দিতে পারবে, অর্থাৎ 5 বছর 10,000 টাকা, 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে, 10,000 টাকা পর্যন্ত দিতে পারবে। দেন দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস 3 বছর 5,000 নির্জন, 3 বছর 5,000 নির্জন। এমসিকিউর জন্য খুব কাজে লাগবে। কে নির্জন কারাবাসের আদেশ দিতে পারে? আপনার উত্তর হচ্ছে কি, প্রথম শ্রেণী পারে, মেট্রো পারে, আর দ্বিতীয় পারে। কিন্তু তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাসের আদেশ দিতে পারে না, সলিটারি কনফাইনমেন্টের আদেশ দিতে পারে না। কিন্তু ফার্স্ট ক্লাসও পারে, সেকেন্ড ক্লাসও পারে। ওকে, কিন্তু ফার্স্ট ক্লাস বেত্রদণ্ডের আদেশ দিতে পারে, সেকেন্ড ক্লাস দিতে পারে না। বুঝতে পারছেন? ফার্স্ট ক্লাস বেত্রদণ্ড বা হুইপিং এর আদেশ দিতে পারে, এমসিকিউর জন্য, এটা রিটার্নের জন্য না। তারপরে বলছি কি, যে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, সে 2 বছর 2,000, আর কিচ্ছু পারে না। 2 বছর 2,000 টাকা, আর কিছুই পারে না। এটা বলছে কার? থার্ড ক্লাসের। ওকে, আমরা এটা বোঝানোর জন্য বলছিলাম এস এফ মনিরুজ্জামান আকাশ। ওকে, আপনারা সবাই দেখতেছেন নাকি? বিরক্ত লাগলে বললে না, আমরা শেষ করে দেবো আপনাদের যদি খুব বিরক্ত লাগে, কারণ আমার লাইফটা একটু বড় হয়, এই জন্য অনেকে বিরক্ত হতে পারে। তাহলে আমরা এখন যেটা শিখাবো 29 বি, 29 বি। তবে সবাই রিকোয়েস্ট থাকবে, যারা আমাকে ফলো করেন তারা ধারা লিখবেন 29 এইভাবে লিখবেন, তখন আর ভুল হওয়ার সম্ভাবনা থাকতেছে না। কারণ এইভাবে যদি লেখেন যে 29, কেউ লিখবো বর্ষিকার বি, আবার কেউ লিখবো 29 খ, এটা একটা সমস্যা হয়, বিচারপতিদের বুঝতেও সুবিধা হয়। আপনি সবসময় বাংলায়ও যদি লেখেন তাহলে ধারা লিখবেন 29B, ফৌজদারি কার্যবিধি 1898 এর সেকশন বা ধারা 29B, এইভাবে লিখবেন, কোনো সমস্যা নেই। অনেকে না বুঝা বলবো বাংলা ইংরেজি এক হয়ে যায়, বাবা তুই লেখিস না, জি না, বাংলা ইংরেজি লেখা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা আরেকটু বলি, সেটা হচ্ছে 29B দিয়া কত সুন্দর প্রশ্ন হয়। আমি লিখে দেবো না প্রশ্ন, আমি বলে দেবো শুধুমাত্র, আপনাকে ক্যাচ করতে হবে, যেহেতু আপনি রিটার্ন দিবেন। আর 29-এর এমসিকিউতে কি হয়, জুভেনাইল জুরিসডিকশন, 29B জুভেনাইল জুরিসডিকশন, জুভেনাইল জুরিসডিকশন, জুরিসডিকশন, জুভেনাইল জুরিসডিকশন। ওকে, জুভেনাইল জুরিসডিকশনে কি আছে জেনেছে, কিশোরদের ক্ষেত্রে এখতিয়ার। কামরুনার, সবাই ইংলিশে লিখবেন। SM অরণ্য আনোয়ার। স্যার কেমন আছেন? ডিসকাউন্টের সুযোগ নিতে চাই। অবশ্যই আমরা ডিসকাউন্টেই আপনাদেরকে নেব, কারণ যেহেতু পরীক্ষাটা অনেক দিন হচ্ছে না,
অনেক হতাশার মধ্যে আছেন, অনেকে অনেক কষ্টের মধ্যে আছেন, অনেকে কোচিং করা অলরেডি শেষ দিয়েছেন, কিন্তু আরেকটু চাচ্ছেন যে বাইসান যদি আটকে যাই, তাহলে আপনি অন্য কোথাও কোচিং করছেন অথবা করতেছেন, আমার এখানে যদি ভর্তি হন তাহলে আবার টাকা লাগবে। হ্যাঁ, টাকা তো লাগবেই, সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট অবশ্যই আপনাকে দেবো। যারা আমার এই লাইভ দেখে ভর্তি হবে তাদেরকে অবশ্যই আমি ডিসকাউন্ট দেবো, এবং ভালো একটা অঙ্কের ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ। আলোচনা করব ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ, জুবিনাল জুডিশন এমসিকিউর প্রশ্ন হয়েছে, জুবেল নিম্নের কোন ক্ষেত্রে, একটা প্রশ্ন করলে হবে, নিম্নের কোন ক্ষেত্রে, নিম্নের কোন ক্ষেত্রে জুবেনাইল জুরিসডিকশন অনুযায়ী বিচার করা যাবে, জুবেনাইল জুবেনাইল জুরিসডিকশন অনুযায়ী বিচার করা যাবে, বিচার করা যাবে। ক, চুরির আসামি, খ, মানহানির আসামি, মানহানির আসামি, গ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ বঙ্গের আসামি, গ, সবগুলো। ওকে, উত্তর দেন, দ্রুত উত্তর দিবেন, কারণ সহজ প্রশ্ন, উত্তর দ্রুত সহজ দিতে হবে, এরপরে কঠিনটা আলোচনা করব। জিসান আফরিনা। ওকে, নাজমুল হুদা ভাই, ধন্যবাদ স্যার। আমি একটু ওই পাশ থেকে ঘুরে আসি আপনার কমেন্টসটা পড়ার জন্য, নাহলে আবার লেখাটা উল্টা হয়। নিম্নের কোন ক্ষেত্রে জুভেনাইল জুডিশিয়ান অনুযায়ী বিচার করা যাবে? আমার নাম্বারটা তো দেখা যায়, উপরে লেখা আছে। হ্যাঁ স্যার, আপনার ফোন চাই প্লিজ। আপনি, আমার নাম্বারটা লেখা আছে 01765 01022, উপরে যে লেখাটা এটা আমার নাম্বার। হ্যাঁ, ওকে। কি হুসানুর রহমান বলছে গহ, মনিকা রয় গ, সবাই আজকে মুন্না গ, চঞ্চল ব্রহ্মা গ। মনে বুঝছি একবারে ইজি একটা প্রশ্ন ছিল, তাই একেবারে সহজ করে আইছি এক প্রশ্নটা, তার মানে একেবারেই সহজ পেরে ফেলাইছেন, তাই না? বড় অপরাধ নাই তো। তাহলে এরপরে যদি প্রশ্নটা এটা, অপরাধগুলা যদি ক, দস্যুতা, কি শব্দটা, দস্যুতা, খ, নিন্দনীয় নরহত্যা, নিন্দনীয় নরহত্যা, গ, ডাকাতি, ডাকাতি, এরপরে এটার মধ্যে কোন অপরাধগুলা করা যাবে না, মানে জুভেনাইল জুরিসডিকশন অনুযায়ী করা যাবে না? আরো অপশন দেই আপনাদের সুবিধার জন্য। খ, করা যাবে না, অর্থাৎ জুভেনাইল অনুযায়ী, পুরোটা লিখবো না, জুভেনাইল জুরিসডিকশন অনুযায়ী করা যাবে না, করা যাবে না, করা, জুভেনাইল জুডিশিয়ান অনুযায়ী বিচার করা যাবে না, সংক্ষিপ্তভাবে লিখতেছি। তাহলে আমি অপশন দিছি কি, দস্যুতা, নিন্দনীয় নরহত্যা, ডাকাতি, দর্শনের। ওকে, কোনটার জুভেনাইল অনুযায়ী করা যাবে না? খ আর গ, খ ও গ। আবার চ নাম্বার অপশন দিলাম, খ ও গ। আবার অপশন দিলাম, আরেকটা অপশন দিলাম, খ ও গ ও গহ। এবার বলেন কোনটা? দেখি লাস্ট, বুঝেন কিনা আপনার কেন গুলো করতেছি, কোন অপশন দিয়ে পরীক্ষা প্রশ্ন দিবে এইটা তো আর আমি জানি না, কিন্তু এইটা ডিটেলস থেকে আমি যখন পরে পারবো তখন আপনি ইজিলি পারবেন। সামাদ ভাই বলছে স, তার মানে লাস্ট। সামাদ ভাই বলছে লাস্ট। সোজ, দেখেন একটা প্রশ্নর কতটা অ্যাঙ্গেল হতে পারে দেখেন। তাহলে দস্যুতার ছাড়া, দস্যুতার করা যাবে, তাহলে নিন্দনীয় নরহত্যা করা যাবে না, কারণ তার শাস্তি যাবজ্জীবন, ডাকাতির শাস্তি যাবজ্জীবন, দর্শনের শাস্তি যাবজ্জীবন। তাহলে যাবজ্জীবনের অপরাধটা আর মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধটা জুভেনাইল জুডিশিয়াল অনুযায়ী বিচার করা যাবে না। দুইটা জিনিস জানলেই হয়ে গেল গা, যাবজ্জীবন কারাদণ্ডের অপরাধ আর কি মৃত্যুদণ্ডের অপরাধ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে আসামি যদি অপরাধ করে এবং তাকে যদি আদালতে হাজির করা হয় বা সে হাজির হয় বা গ্রেপ্তার করে আনা হয়,
তখন যদি হিসাব করে দেখা হয় তার বয়স 15 বছরের কম, তবে তার বিচার জুবিনাইল জুরিডিকশন অনুযায়ী করা যাবে। কে করবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কে করবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এটা অর্থাৎ চিফ, দুই চিফ, দুই চিফ সোজা বাংলা বইয়ের মধ্যে পাবেন, চিফ জুডিশিয়াল, চিফ মেট্রো। আর বিশেষভাবে এই বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত, অতিরিক্ত নাই কিন্তু। কিন্তু আমরা এটা জানি চিফ যেটা পারে, চিফ যদি নিয়ে অতিরিক্ত দিলে সে পারবে, ডিরেক্টলি পারবে না। তাহলে বলেন আবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন। আর এই বিষয়ে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত, এই বিষয়ে যে বাচ্চাদের অপরাধের সম্পর্কে খুব এক্সপার্ট, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট জুভেনাইল জুডিশিয়াল অনুযায়ী 29B অনুযায়ী বিচার করতে পারবে। খবরদার 15 বছর হইয়া গেলে পারবে না। আরেকটা কথা, যদি সে মৃত্যুদণ্ড দণ্ডনীয় অপরাধ আর কি যাবজ্জীবন, এই দুইটা, তাহলে মৃজা বাদ দিয়া মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন এই দুইটা বাদ দিয়া, আবার শর্ত কি, যেই তারিখে হাজির করা হয়েছে তাকে, সেই তারিখে যদি তার বয়স কত হয়, 15 বছর কম হয়, তাহলে সেই অনুযায়ী আপনার কি করতে হবে, বিচার করা যাবে জুভেনাইল অনুযায়ী। বুঝতে পারছেন? ওকে। আমরা কত বড় প্রশ্ন করছি আপনারা হয়তো কল্পনাই করতে পারবেন না। ঢাকা মহানগরীর বাসিন্দা জনাব আসলাম সাহেবের বড় ছেলে, লম্বা প্রশ্ন করছি, হাতের লেখা প্রশ্ন, হাতে লেখে এরপর টাইপ করি। ঢাকা মহানগরের বাসিন্দা জনাব আসলাম সাহেবের বড় ছেলে এ 2000 সালের জানুয়ারি মাসের 1 তারিখে জন্মগ্রহণ করেন। বিগত 2013 সালের জানুয়ারির মাঝামাঝিতে এ এবং তার আরও 4 বন্ধুর সহিত মিলিয়া দিনে দুপুরে যাত্রাবাড়ির মোড়ে রাজপথে দস্যুতা করেন। এ এবং কয় ছেলে? আরও 4 ছেলে। এ তার আরও 4 বন্ধু মিলিয়া যাত্রাবাড়ির মোড়ে দস্যুতা করেন এবং উক্ত অভিযোগে যাত্রাবাড়ি থানা পুলিশ কর্তৃক ধৃত হইয়া আদালতে সোপর্দ হয়। আচ্ছা বলুন তো, 4 বন্ধু দস্যুতা করছে, 4 বন্ধু দস্যুতা করছে, তাহলে তাদের বিচারটা কি করা যাবে কিনা? তাদের বিচার জুভেনাইল অনুযায়ী করা যাবে কিনা? 4 বন্ধু এবং ওই লোকটা আসলাম সাহেবের ছেলে প্লাস 4 বন্ধু রাজপথে দস্যুতা করছে, তাহলে দস্যুতার শাস্তি আমরা জানি কত? রাজপথে করলে সর্বোচ্চ কত? যদি রাজপথে রাতের বেলা করে তারপরে শাস্তি, দস্যুতার শাস্তি 14 বছর সশ্রম, রাজপথে রাতের বেলায়। এখন ওই 4 বন্ধু এবং আসলাম সাহেবের ছেলে এরা মিলে রাজপথে যাত্রাবাড়িতে দস্যুতা করছে, তো তাদের বিচার জুভেনাইল জুরিডিকশন অনুযায়ী করা যাবে কিনা? এই প্রশ্ন তো আপনাদের কাছে দেখি পারেন কিনা। আমি আবার একটু ঘুরে দেখলাম। ওয়াও, বুঝে ফেলাইছে, এস এম মনিরুজ্জামান বুঝে ফেলাইছে যে স্যার 4 বন্ধু আর আসলাম এর ছেলে, তাহলে 5 জন হয়ে গেছে। 5 জনে দস্যুতা করলে এটা আর দস্যুতা হয় না, এটার নাম ডাকাতি হয়ে যায়। চমৎকার। তার মানে জুভেনাইল জুরিডিকশন অনুযায়ী বিচার করা যাবে না, যাবে না, যাবে না। কারণ এইটাই ছিল এরকম বিষয়। আরো মানে আপনাকে লম্বা প্রশ্ন করবে কিন্তু উত্তর কিন্তু ছোট। আপনি ফৌজদারি কার্যবিধি 1898 29B ধারা অনুযায়ী কেন, তার ব্যাখ্যা তো দিতে হবে। হ্যাঁ, আইনগত পর্যালোচনা দিবেন 29B দিয়া। ওকে। আচ্ছা, এরপর রিলেটেড কোশ্চেনটা, এটা হয়ে গেল 29C দিয়া রিটেন প্রশ্ন আসতে পারে কিনা, কেমনে রিটেন প্রশ্ন আসবে? 29C, এটার নাম কি জানেন? বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত হইলে সরকার যখন হাইকোর্টের সাথে পরামর্শ কইরা, সরকার হাইকোর্টের সাথে পরামর্শ কইরা মৃত্যুদণ্ড ছাড়া, একদম বড়রা ছাড়া অন্যান্য অপরাধের বিচার করার জন্য নির্দেশ দিলে তারা বিচার করতে পারবে। তাহলে ক, খ, গ, গ, অম, তারা সব লোকে রাজপথে রাতের বেলা দস্যুতা করছে, তাহলে সে কি করছে? ডাকাতি করছে। তাহলে যেহেতু ডাকাতি করছে, তার বিচার করার জন্য সরকার হাইকোর্টের সাথে পরামর্শ কইরা এবার চিফ জুডিশিয়ালের দায়িত্ব দিছে, অথবা অতিরিক্ত চিফ জুডিশিয়ালে দিছে, বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দিছে। তাহলে সে বিচার কইরা সর্বোচ্চ কি ধরনের শাস্তি দিতে পারে উক্ত অপরাধের ক্ষেত্রে, তা আইনের আলোকে উত্তর দিন। দেখেন, ABCDEFG, তারা যাত্রাবাড়ি নামক এক জায়গাতে রাজপথে রাতের বেলা দস্যুতা করিয়াছে।
দেখেন আপনাকে আমি বারবার রাজপথে দস্যুতা করছে বলে কি আপনি কিন্তু চিন্তা করবেন রাজপথে রাতের বেলা দস্যুতা করলে পাইছি রে 14 বছর নৌ রাজপথে রাতের বেলা দস্যুতা 5 জন করে ফেলালে ডাকাতি হয়ে গেছে গা। এখন প্রশ্ন হলো ডাকাতির শাস্তি কত? ডাকাতির শাস্তি কত? যাবজ্জীবন। এখন এই ক্ষেত্রে সর্বোচ্চ বিচার করে দণ্ড কতটুকু দিতে পারবে? ওই যে চিফ জুডিশিয়ালের দায়িত্ব দিছে সরকার হাইকোর্টের সাথে পরামর্শ করে 29 সি ধারার ক্ষমতা বলে, তখন সে সর্বোচ্চ কতটুকু কারাদণ্ড দিতে হবে সংশ্লিষ্ট ধারার আলোকে উত্তর দেন। সে বিচার করবে কতটুকুর, শাস্তি দেবে কতটুকুর, এইটাই হচ্ছে প্রশ্ন। বিচার করবে কতটুকু, শাস্তি দেবে। সামাদ ভাই দ্রুত গতিতে উত্তর দিতে হবে। এস এ মনিরুজ্জামান 29 গ ক পার্ট ভেরি গুড। সিএমএম সিজেএম রাইট। 29 গয়ের 2টা পার্ট। পাখি আক্তার বলছে ধারা বলতে হবে, পাখি আক্তার ধারাও বলতে হবে আপনাকে যে 29 সি অনুযায়ী বিচার। দেখেন চমৎকার একটা জিনিস, 29 বি অনুযায়ী বিচার করবে। বিচার করবে কে? সি জে এম তারপরে কি অতিরিক্ত ACJM তারা বিচার করবে কত ধারা অনুযায়ী? 29 বি অনুযায়ী। কিন্তু কিন্তু আপনি 33 কত 33 A ধারা অনুযায়ী শাস্তি দিতে পারবে। তারা তো ম্যাজিস্ট্রেট, সবার নামের পিছে এম আছে মানে কি ম্যাজিস্ট্রেট। যে কোনো সর্বোচ্চ একজন ম্যাজিস্ট্রেট শাস্তি দিতে পারে কত বছর? 7 ইয়ার্স। ধারা অনুযায়ী কত বছর? 7 বছর শাস্তি দিতে পারবে। যদিও তারা কি করছে, সবগুলো লোকে ডাকাতি করছে, সবগুলো লোকে কি করছে? ডাকাতি করছে। বুঝতে পারছেন? সবগুলা লোকে ডাকাতি করার পরেও তাদেরকে বিশেষভাবে ক্ষমতা দিচ্ছে তারা বিচার কইরা, যেহেতু তাদের হাত পা বান্ধা 33 ক দ্বারা বা 33A 33A, এখানে সে 7 বছরের বেশি দিতে পারবে না। কিন্তু যদি এমন হয় যে তারা দস্যুত ডাকাতিও করছে, অন্যান্য একটা অপরাধও করছে, তখন কতটুকু পারবে? তখন আপনি কত ধারা অনুযায়ী যাবেন? তখন আপনাকে 35 ধারা অনুযায়ী যাবে। যদি 2 বা ততোধিক অপরাধ করে, মানে আরও অপরাধ করছে, তাহলে একজন ম্যাজিস্ট্রেট যার যার ক্ষমতার বেশি দিতে পারবে না, যার যার ক্ষমতার বেশি দিতে পারবে না। অর্থাৎ একজন ম্যাজিস্ট্রেট, 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কত? 2 বছর, তাহলে উনি দ্বিগুণের বেশি পারবেন। এবার ফার্স্ট ক্লাসের ক্ষমতা কত? ফার্স্ট ক্লাসের ক্ষমতা হয়েছে 5 বছর, তাহলে উনি কতটুকু পারবে? 5 দোকানে 10, 10-এর বেশি পারবে না। ঠিক আছে। আবার যদি বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়, উনি বিশেষভাবে ক্ষমতা, তাহলে 7-7-14-এর বেশি পারবে না। আবার যুগ্ম দারাজজ যেহেতু 10, এটা কথা বলা নাই, তাহলে আমরা কেমনি বুঝবো? তাহলে আমাদের মনে রাখতে হবে যে কি যুগ্ম দারাজজ 10 বছরের বেশি কারাদণ্ড দিতে পারে না, ধারা 31(3). তাহলে যদি 2টা অপরাধ হয়, বলছে কোন অবস্থায় যাদেরকে ক্ষমতা এক্সপার্ট করে, অর্থাৎ আপনি এই ক্ষমতা একটা থেকে যদি আরেকটা মানে কি বলে সুপারসিড করে, তখন আপনাকে দ্বিগুণের বেশি পারবেন না, আর কোনো অবস্থাতেই 14-এর বেশি পারবেন না। কারণ যুগ্ম দারাজজ কিন্তু কতটুকু পারে? 10 বছর। তাহলে তো হিসাবে 10 দোকানে 20 হওয়ার কথা, কিন্তু তার ক্ষেত্রে আমরা কি লিমিট করে দিলাম যে 14-এর বেশি পারবে না যদি 2টি অপরাধের বিচার করে। ওকে, ওকে। এইখানে 29 বি, 29 সি, 33 ক 35 ক মিলে পড়তে হবে। আমাদের স্টুডেন্টরা দেখেছি চমৎকার অ্যান্সার করে, বিশেষ করে ইমরান, এরপরে আছে বিল্লাল, হ্যাঁ, ওনারা নাসির খান চমৎকার অ্যান্সার করে, খুব ভালোভাবে অ্যান্সার করে। আপনাদের সকলকে ভালোভাবে অ্যান্সার করা শিখতে হবে। যেমন কামরুন নাহার এক্সিলেন্ট অ্যান্সার করে, সামাদ ভাই, মুন্না, ঠিক আছে, 14-এর বেশি পারবে না, চমৎকার। ওকে, আমি আবার একটু ঘুরে ডিসকাশনটা আলোচনা জমাই এভাবে, নাহলে তো ভালো লাগবে না। ওকে, লাইভটা আবার একটু শেয়ার দিবেন। আমি আপনাদের জ্ঞাতার্থে জানা রাখছি, সেটা হচ্ছে আমরা বিশেষ সারে বিশেষ ডিসকাউন্ট, স্পেশাল ডিসকাউন্ট, যারা আজকের লাইভ দেখে কালকে বা যখনই ভর্তি হন আজকের লাইভ দেখে, বিশেষ করে ভর্তি হওয়ার চেষ্টা করবেন আপনারা 23 তারিখের পূর্বে, লিখিত বা MCQ, অর্থাৎ আগামী শুক্রবারের পূর্বে ভর্তি হলে নতুন বেসে আপনি ক্লাস করতে পারবেন। নতুন ক্লাস শুক্রবারের পূর্বে হলে নতুন বেস, নতুন ক্লাসে আপনি ভর্তি হতে পারবেন। শুক্রবার পূর্বে হলে এটা বেটার হবে আপনার জন্য। নতুন সাবজেক্ট, নতুন বেস, নতুন আলোচনা।
ঠিক আছে, নতুন আঙ্গিকে শুক্রবারের আগে এই লাইভটা দেখে যারা ভর্তি হবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রাখবো, দামাদামির সুযোগ থাকবে ইনশাল্লাহ। ওকে দেন, এরপরে আমরা রিটেন পরীক্ষার আদলে পড়েছি আপনাদেরকে। হ্যাঁ, 46 দ্বারায়, 46, কারণ গত ক্লাসে আমি এই আলোচনাটা করেছিলাম। 46 দ্বারায় পরীক্ষা আসবে, যদি আসে গ্রেপ্তারের পদ্ধতি সম্পর্কে আপনি আলোচনা করেন। 46 দ্বারা অন্ধকার দেখাচ্ছে স্যার, অন্ধকার দেখাচ্ছে। মঞ্জুর মুর্শেদ মজনু ভাইকে আমি আজকেই প্রথম দেখলাম, মনে হয় কখনো দেখি নাই। সবাই এই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমি অনেকে দেখছি সে, বাট হি ইজ নট মাই ফলোয়ার, এই পেজের ফলোয়ার হয়ে যান আপনি। কিভাবে ফলো দিলে আপনি সব ক্লাস পাবেন। আপনি যখনই আপনি ফলো দিয়ে রাখবেন, তাহলে কি হবে, আমি যখনই ক্লাস দেব তখন আপনাকে বন্ধু ডাকতে হবে না, বলতে হবে না, তখন আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। এই জন্য আমাদের এই আইন শিক্ষা একাডেমির ফেসবুক পেজটা আপনি ফলো দিয়ে রাখবেন, বুঝতে পারছেন? ওকে। এস এম মনিরুজ্জামান আকাশ, আমার মনে হয় এই ভাই কবি, পাবনা বা কুষ্টিয়া অঞ্চলের, আমার যতদূর ভুল না যদি করি, কবি ভাই, ওনার আব্বাও কবি ছিলেন মনে হয়, এরকম এটা হতে পারে। মেসেজ মনিরুজ্জামান আকাশ, ঠিক কিনা আমি জানি না, ঠিকই আছে স্যার। ওকে, মনিরুজ্জামান আকাশ কবি ভাই না আপনি? আর একটা রিপ্লাইয়ের আশায় থাকবো, এস এম মনিরুজ্জামান আকাশ ভাই। ওকে, এস এম সাইফুল ইসলাম শরীয়তপুর, ফৌজদারি কার্যবিধির গ্রেপ্তারির পদ্ধতি সম্পর্কে আপনাকে প্রশ্ন আসছে। এখন আপনি গ্রেপ্তার আমরা সাধারণত 3 ভাবে আপনি লিখবেন না, বইয়ের মধ্যে এইভাবে লেখা নেই, ঠিক আছে শশী এসকে, তাহলে আপনি কিভাবে লিখবেন? ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 46, ধারা কত 46 অনুযায়ী নিম্নোক্ত উপায়ে, আমি আলো বাড়াবো কি ব্যাপার? ঠিক আছে তো ভাই মনিরুজ্জামান ভাই, আপনার ওখানে একটু প্রবলেম হতে পারে, নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, একবার ঘুরে আসছে এরকম। আমি বলছি যে আমি আমার বারান্দায় ক্লাসটা নিচ্ছি, আমি একা। এই আপনাদের পাশে যদি আমি এইভাবে কথা বলি তাহলে ইজি হয়, যখন ভোট দেখাইতে যাই লেখাটা স্পষ্ট করতে চাই বা উল্টা হয়ে যায়, তখন আমি ঘুরাই দিই, এই জন্য হয়তো অন্ধকার লাগছিল আর কি। যাই হোক, এসে মনিরুজ্জামান আকাশ তাহলে কবি ভাইটা, ওকে ওকে ঠিক আছে। তো যেটা বলছিলাম যে 46 গ্রেপ্তারের আপনি 3 ভাবে লিখবেন না, কারণ যেইটা যেইভাবে লেখা নেই আপনি বলবেনও না, নিম্নোক্ত উপায়ে কৌশলী হবেন আপনি। কোনো জায়গাতে যেটা নাই এটা আপনি লিখবেন না, যা বলা দায় নিম্নোক্ত উপায়ে, নাহলে আপনি পেছে পড়বেন। বাইসেন যদি একটা ভুলে যান, আপনি বললেন 3 কিন্তু খাতায় লিখলেন 2, তাহলে কি আপনি কি উপরে হেডলাইন লিখলেন 3, এরপরে কি লেখার সময় লিখছেন 2? আমি চিনছি আপনিও কবি, আপনার আব্বা কবি আমি জানি, ডাক্তার আব্দুল হালিম মাস্টার। হ্যাঁ, আপনাকেও কবি জানি, আপনারও কবিতা পড়েছি আমি, দেখেছি। আপনি ভয় ভাইবেন না যে আপনারা আমি ফলো করি না, আপনারও আমি আই লাভ ইউ করি, বুঝতে পারছেন? মুখলিসুর রহমান রতন সিরাজগঞ্জ, আলো ঠিক আছে। ওকে, তো এবার দেখেন এখন কিছুই করে নেই, অটোমেটিক ঠিক হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে আপনার ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 46 অনুযায়ী নিম্নোক্ত উপায়ে একজন ব্যক্তিকে গ্রেফতার করা যায়। তাহলে কি লিখবেন? ক খ দিয়ে লিখতে পারেন, অথবা স্টার মার্ক দিয়ে লেখেন। আমরা লিখি না একটা সুন্দর করে এরকম করে, আমরা অনেক সময় লিখি এরকম নিম্নোক্ত উপায়ে লিখে, অথবা অনেকে লেখে কি স্টাইল করা, কোনো সমস্যা নেই, এরকম করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি লেখেন, আপনি ক্লারিফাই করা মানে এইটার অর্থ কি জানেন? এইটার থেকে এখানে লেখলেন একটু, এরপর এটার থেকে আবার আলাদা আর একটু, এরপর আরেকটা মানে আলাদা, এই জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করি। হ্যাঁ, মানে আলাদা বোঝানোর জন্য। এরপরে কি লিখবেন আপনি? স্পর্শ করে বা আটক করে বা বাধা দিলে অন্য যে কোনো পন্থা অবলম্বন করে। স্পর্শ করে বা আটক করে, বাধা দিলে অন্য যে কোনো পন্থা অবলম্বন করে। কিন্তু তাহলে রিটার্ন পরীক্ষা আরেকটা কি আসতে পারে, এখান থেকেই প্রবলেমেটিক, যে একজন পুলিশ অফিসার এনামুল হক রাসেল নামক এক ব্যক্তিকে সে দড়ি দিয়া পিছনে পিছপোনা বান্ধিছে, দড়ি দিয়া পিছনে পিছপোনা বান্ধিয়া তাকে গ্রেপ্তার করে থানার হাজতে নিয়ে যাচ্ছে। সেটা আপনার দৃষ্টিতে আইনগতভাবে হয়েছে কি না, হইলে আপনি সংশ্লিষ্ট দ্বারা আলোকোত্তর দিন, অথবা না হইলে কেন আইনগতভাবে হয়নি উক্ত গ্রেপ্তারের পদ্ধতিটা তা ব্যাখ্যা করেন। দেখেন, পিছপোনা বান্ধিছে কি দিয়া? গামছা দিয়া, দড়ি দিয়া, রশি দিয়া। এখন আপনার এটা কি ঠিক হয়েছে বলেন তো দেখি?
আশরাফুল ইসলাম, এটা কি ঠিক হয়েছে? ঠিক হয়েছে কিনা? নাসিমা আক্তার, খালাতো বোন বলেন। আমার একটা খালাতো বোন আছে নাসিমা আক্তার, এই জন্য বলছি। পিসমোরা বান্ধ হওয়া পর্যন্ত ঠিক হয়েছে কিনা। আমি লিখতে গেলে তখন উল্টো হয়। সবাই ল্যাপটপ একটু শেয়ার দিবেন, হ্যাঁ? যখন বলবেন আমি দেখব, যখন 50-এর নিচে উপরে চলে আসবে তখন আমি ল্যাপ শেষ করে দেবো। স্যার লেখা উল্টা দেখা যাচ্ছে। লেখা নাই তো ভাই, এখন লেখা নাই, আমি লিখছি না, আমি বলছি এখন। এখন নাই। তারা ঠিক হয় নাই। কামরুন নাহার বলছে ঠিক হয় নাই। লায়লা আফরোজ বলছে ওয়ালাইকুম আসসালাম। আগে দেখুন যে ঠিক হয়েছে কিনা। আমি বলছিলাম একজন গ্রেপ্তারকারী অফিসার আমাকে সে পিছনে হাত বান দিয়া গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে অবস্থার উপর নির্ভর করবে। এমডি সামাদুল ইসলাম, এইটা আগে বলেন ঠিক হয়েছে কিনা। অবস্থা আবার কি? আমি বলেছি যে গ্রেপ্তার করা যাবে কিনা, ঠিক মনে হচ্ছে না। একজন বলছি খোদেজা খাতুন, স্পর্শ করে, পন্থা অবলম্বন করে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, চঞ্চল জম বইলে ফেলেছে। এইবার আমার দেখেন সঠিক এজন্যই যে কি দিয়ে ভাবতে হবে তার কারণ বর্ণনা নাই। আব্দুল কাদের রাইট। এখানে দেখেন আমি চিৎপটাং করতেছি। আমি যে একদম তাজা জুয়ান একটা মানুষ, অল্প বয়সী মানুষ, আমার গ্রেপ্তার করতে আসছেন কে? আপনার মনিরুল ইসলাম। আমি যদি ছুইটা চলে যাই সেক্ষেত্রে সে আমাকে অন্য যে কোনো বাধা দিয়েছি, আমি আমার গ্রেপ্তার করতে পারবো না। কি হয়েছে মিয়া, আপনি আমার গ্রেপ্তার করবেন, ধর মিয়া চলেন, আপনি কি আর পুলিশ অফিসার মানি না। তখন সে আমাকে কি করবে? বান দিয়া, আমি দৌড় দিতে পারি, তাহলে আমি বাধা দিছি তাকে, তখন সে আমাকে বান দিয়া, পিসমরা বান দিবে, হাতে বান দিব, ফায়ে বান দিব, গাড়ির লোহা রডের সাথে বান দিব, কোনো সমস্যা নেই। আমাকে তো সে মারছে না, আমাকে বলছে গ্রেপ্তার করছে, বান দিছে, সমস্যাটা কি? বুঝতে পারছেন লাকি যেমন? স্যার কারণ বুঝতে হবে। ওকে, তার মানে বলা আছে বান দিয়েও গ্রেপ্তার করা যাবে, শিকল দিয়ে গ্রেপ্তার করা যায়। যে হ্যান্ডকাপ, এটা শিকল না, লোহা জাতীয় না। তা লোহা দিয়ে যদি গ্রেপ্তার করা যায়, দড়ি দিয়ে সমস্যাটা কোথায়? আপনার গামছা দিয়ে বান দিব, সমস্যা নাই। কিন্তু বলতেন গ্রেপ্তার করা যাবে। বাধা দিলে যে কোনো পন্থা অবলম্বন করে, স্পর্শ করে, আটক করে, বাধা দিলে যে কোনো পন্থা অবলম্বন করে আপনাকে গ্রেপ্তার করা যাবে। তবে গ্রেপ্তারের ক্ষেত্রে সতর্কবাণী প্রোভাইডেড দ্যাট, শর্ত থাকে যে, গ্রেপ্তারের ক্ষেত্রে সুন্দর একটা শর্ত থাকে। ওরে বাবা, এত বড় কবিতা লিখতেছে কেডা? মনির যেমন, ও বলছি না, চমৎকার ছেলে, ভালো কবিতা লেখে, জানি আমি। তো এই শর্ত থাকে কি? মৃত্যুদণ্ডের আপনার বা যাবজ্জীবন কারাদণ্ডের আসামি না হইলে, মৃত্যুদণ্ডের যাকে আপনি গ্রেপ্তার করতে গেছেন সে যদি মার্ডার কেসের আসামি হয়, অথবা কি মৃত্যুদণ্ড দণ্ডনীয় অপরাধের আসামি হয়, অথবা যাবজ্জীবন কারাদণ্ডের আসামি হয়, সেই ক্ষেত্রে তার গ্রেপ্তার করতে গিয়ে মৃত্যু ঘটানো যাবে, অন্যথা মৃত্যু ঘটানো যাবে না। খুব খেয়াল করতে হবে। আবার এইটার সাথে মিলিয়ে পড়তে হবে 50 ধারা, অনাবশ্যক বাধা প্রদান করা যাবে না। 46-এর 3 নাম্বারটা আবার কি 50-এর সাথে একটু কম্বাইন করতে হবে। কিরকম কম্বাইন? ওইখানে বলছে গ্রেপ্তার হইতে পলায়ন রোধে অনাবশ্যক বাধা করতে পারবেন না, যতটুকু দরকার। যেমন আমি ধরেন আপনি চুরির মামলার আসামি, আমি কি চুরির মামলার আসামি, তা আমারে ধরতে গেছে, আমি ছুটে গেছি গা, দৌড় দিছি, আমার কি গুলি করে মেরে ফেলাতে পারবেন আপনি? আপনাকে আমাকে গুলি করতে পারবেন কিনা? আমাকে গুলি করতে পারবেন কিনা প্রশ্ন হয়েছিল একটা। আবার গুলি করলে মারতে পারবেন কিনা দ্বিতীয় প্রশ্ন। গুলি করলে কোথায় করতে পারবেন? এইটার নাম হচ্ছে রিটেন পরীক্ষার্থীর আলোচনা। বুঝতে পারছেন? এমসিকিউ লাগবে, টাস্কি লিখে দেবো, কেউ পাবো কি? এটা তো কঠিন প্রশ্ন। যে দেখেন আমি চুরির মামলার আসামি, আমি সুইটটা গেলে আমার মৃত্যু ঘটানোর জন্য আমার মাথার উপরে গুলি করতে পারবেন না। যদি ছোটে চলে যায়, যতটুকু আমার দরকার ততটুকু আঘাত করে আপনি আটকাইতে পারবেন। কিন্তু আমার মাথার উপরে গুলি করবেন বা গুলি করবেন দরকার নেই, লাঠি দিয়ে পিড়া দেন, লাঠি দিয়ে একটা দৌড় দিয়ে গিয়ে এটা সেটা করেন, কিন্তু গুলি করবেন, আপনি মেরে ফেলাবেন, এটা করতে পারবেন না। তবে যদি আমি ডাকাতি মামলার আসামি হই, মার্ডার কেসের আসামি, ধর্ষণ মামলার আসামি, তাকে আমাকে গ্রেপ্তার করতে গিয়ে আমি যদি ছুটে চলে যাই, তখন আমাকে কি করতে পারবেন? আমার মৃত্যু ঘটানোর জন্য, যাতে করে আমি না যেতে পারি, প্রয়োজনে গুলি করবেন, আমারে মরলে মরে যাবো গা, অর্থাৎ মৃত্যু ঘটানো যাবে। বুঝতে পারছি? এইটা হচ্ছে 46 আর 50 সাথে কম্বাইন। আমরা যেমন সাক্ষ্য আইনের 146 পড়তেই
আমরা 155 কথা স্মরণ হয়, অথবা 155 যখন পড়বো 146 স্মরণ করতে হয়। কারণ আমরা সংশোধনে এই দুইটা কম্বাইন করে সংশোধনটা করা হয়েছে সাক্ষ্য আইনের। ওই যে দর্শন বা দর্শনের চেষ্টা মামলায় আসামির চরিত্র নিয়া, পূর্ববর্তী চরিত্র নিয়া এরকম প্রশ্ন করা যাবে না, জেরা করা যাবে না, এটা বলছে। এটা 155 ধারায়ও আছে, বুঝতে পারছেন? এটার সাথে কম্বাইন। ওকে যান, এরপরে আমাদের বিষয়টা কি? গ্রেপ্তার তো পাইলাম। গ্রেপ্তারের কথা বলছি, পদ্ধতি শুধু এই 3টা ধারায় লিখলে হবে না, আরও কথা আছে। একটু অল্প নাম্বার পাবেন, 47, 48, 49, 50, 51, 52, 53 এই পর্যন্ত রাখবেন। এই জন্য স্ট্যান্ডার্ড লিখতে হলে এটা 46 দ্বারা এইভাবে। আর গ্রেপ্তারের ক্ষেত্রে অন্যান্য কি কি কাজ করতে হয় 47 দ্বারা আছে। আপনি যেই জায়গায়, যেই স্থানে আপনি গ্রেপ্তার করতে যাবেন, ওই স্থানে যারা যারা আছে তারা আপনাকে কি করতে হবে, এই কাজটা করার জন্য আমাকে দিবেন আর কি, অর্থাৎ তারা বাধা দিবে না, সহযোগিতা করবেন তারা আমাকে। যেমন আমি গ্রেপ্তার করতে গেছি, ধরেন খোদেজা খাতুনকে। হ্যাঁ, আমার শাশুড়ির নাম খোদেজা খাতুন। তো খোদেজা খাতুন ধরেন, আপনার না এটা বলতে পারছি না, বিল্লাল ভাইকে গ্রেপ্তার করতেছি, উনি আমার ক্লাসমেট, বয়স কাছাকাছি। ওনাকে আমি গ্রেপ্তার করতে গেছি। এখন ওইখানে লোকজন আছে, উনি থাকে 6 তলায়, আমি 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা উপরে উঠবো। তাহলে ওইখানে তো যাইতে হইব, এখানে যাওয়ার ক্ষেত্রে তার অন্যরা আমার বাধা দিতে পারবেন না। যেখানে আছে গ্রেপ্তার করতে যাব, অন্যরা লোকেরা যে যে আছে কর্মরত ব্যক্তিরা আমাকে সাহায্য করবেন, গ্রেপ্তারে আমাকে সাহায্য করবেন। এটা কত দ্বারা বলছে? 47। আর 48 দ্বারা বলছে, যদি ওইখানে দরজা মরজা আটকে রাখে, আমার ঢুকতে না দেয়, তখন আমি ভেঙে প্রবেশ করতে পারবো। এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যে ভাইঙ্গা যে প্রবেশ করব, যদি মহিলা মানুষ থাকে, নারী মানুষ, তো নারী মানে একেবারে মা, মক্কা, মদিনা, মসজিদ, মা ফতেমা, তার মানে এগুলো একেবারে খুব নরম সরম প্রকৃতির, অথবা তারা ভয়টাই ফাইতে পারবো। এই জন্য বলবো, গো মা গো, খালা গো, মামি গো, মনা গো, আপনার একটু সইরা যান। তার মানে কি, তাদেরকে সরে যাওয়ার জন্য যথেষ্ট একটু সময় সুযোগ দিতে হবে। হ্যাঁ, শর্ত আছে। তবে যদি আপনি আটকা পড়ে যান, কখনো মনে হয় ঢুকলেন, ঢুকার পরে আটকা পড়ে গেছেন গা, আপনি ভেঙ্গে কি বের হতে পারবেন কিনা? ইয়েস পারবেন, 49 দাঁড়ায়। কত দাঁড়ায়? 49 দাঁড়ায়। 50 তো আগেই পড়াইছি। 51 এই জায়গার মধ্যে একজনের প্রশ্ন করেছিলাম, এই জায়গার মধ্যে প্রশ্নটা আবার কইরি, এরপরে যাইব। ক, আমি একটু ভাস করে দিই, আপনাদের প্রশ্ন উত্তরটা দিতে সুবিধা হবে। উত্তরটা দিতে সুবিধা হবে। একজন নারীকে গ্রেপ্তারের একজন নারীকে গ্রেপ্তারের পদ্ধতি কত ধারায় বলা আছে? কত ধারায় বলা আছে? আমরা যদি বলি 51 খ, 52 গ, 46 গ, 47। একজন নারীকে গ্রেপ্তারের পদ্ধতির কথা কত ধারায় বলা আছে? দেখি উত্তরটা তাড়াতাড়ি দেন। পারছেন না? হুসানুর রহমান বলছেন 52, সামাদ ভাই বলছেন 1, 2, 3, 4, 3 নাম্বার, কামরুন নাহার বলছে 52, সাইফুল ইসলাম বলছে 46, ইকবাল বলছে 52, শশী এসকে 52, আব্দুল আলিম 52, সবাই বলছে 52, 52, আরও কয়জন বলবে 52। ঠিক আছে, আপনাদের আর 52 লাগতো না, সবাই একটু সাইলেন্ট থাকেন, উত্তরটা আমি দিচ্ছি আপনাকে। আচ্ছা, নারী বলি পুরুষ বলি, হিজড়াও যদি হয়, তাহলে গ্রেপ্তারের পদ্ধতির কথা বলা আছে 46 দ্বারায়, সোজা কথা। কিন্তু তল্লাশির কথা, একজন নারীর গায়ে কি আপনার টাচ করে তল্লাশি করে নেবেন? এরম করবেন, পকেটে কি আছে? না। এই তল্লাশি, নারী দেহ তল্লাশির কথা বলছে, নারী দেহ তল্লাশির কথা। তখন আপনি 51 52 দিকে যাবেন,
বুঝতে পারছেন? কিন্তু গ্রেপ্তারের পদ্ধতি আমি নারী দিয়া এসে পড়ছি আবার কোন জায়গায়? আমি নারী দিছি ঠিক আছে, কিন্তু আমি তো গ্রেপ্তারের পদ্ধতির কথা বলছি। দেখেন, তখন আপনাকে কাজে 46-এ দিতে হবে। কত? 46। আপনাকে 52 দ্বারা যেতে পারতেছেন না আপনি, এই জায়গায় হচ্ছে আপনাদের ভুলটা। বুঝতে পারছেন? নিপা আক্তার বলছে 52, শাহনাজ বেগম বলছে 46। চমৎকার অ্যান্সার শাহনাজ। জাহিদ হোসেন জাভেদ বলছেন 51। 51 তো হওয়ারই সুযোগ নেই। সুমি বেগম 46। তাহলে এইবার ঠিক আছে, 52 কেন হবে? দেখেন, এনামুল হক রাসেলও যেই বোলটা করবো এটা তো ভাবতেই পারি নাই। কেন ভাবতে পারি নাই? যে দেখেন, একজন নারীকে তল্লাশি কেমনে করবেন সেই কথাটা বলা আছে কত দ্বারায়? তল্লাশি। নারীদের তল্লাশি 52। কিন্তু নারীর গ্রেপ্তারের পদ্ধতি, পুরুষের গ্রেপ্তারের পদ্ধতি, হিজড়া মানুষের গ্রেপ্তারের পদ্ধতি, যে কোনো গ্রেপ্তারের পদ্ধতি বলা আছে 46 ধারায়। আমার মনে হয় আপনি এবার চালাকিটা বুঝা ফেলাইছেন, আশা করি। ওকে, এটা চলে যাক। এই জন্য এমসিকিউ 100 দাগার পরেও আপনার হচ্ছে না। 100টা দাগার পরেও সুন্দর আপনি একেবারে গইনা দেখছেন যে স্যার সম্ভবত এই বছর আমার তো প্রায় 57টা হয়েছে, 100 সব কাট সিট নাম্বার বাদ দিয়া স্যার আমার 57টা হয়েছে স্যার। আমি দেখছি স্যার, বই আছে স্যার। কিন্তু সম্ভবত এবার 60-এর উপরে পাস করাইছে। জি না, 50-85, একটাও না, 50-85। বুঝতে পারছেন? অত কঠিন পরীক্ষা কি আপনার সহজ হয়েছে মনে করতেছেন? না, একেবারে এত কোনো কিছু হয় না যে একেবারে আমরা গ্রেস দিব আপনাকে। অনেক কঠিন পরীক্ষা হয়েছে, এখানে গ্রেস দিয়া পাস করাইছে না। এই সরি, নাম্বার বেশি দিছে এরকমটা না। আমার তো হিসাবে গ্রেস দেওয়া দরকার ছিল। বুঝতে পারছেন? এই জায়গায় আপনাদের ভুলটা হয় আর কি, যে আপনি লেখছেন কত দ্বারায়? 52। আসলে কি হয়? হবে 46 দ্বারা। ওকে, আমরা রিটেন পরীক্ষায় এইখান থেকেও প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা যারা 51, 52, 51 দ্বারা বলছে, 51 দ্বারা বলছে যাকে আপনি গ্রেপ্তার করবেন, বেডা বুঝি না, বেডি বুঝি না, হিজা বুঝি না, তার কাছে তার ফিনদনের কাপড় চোপড় ছাড়া পরিধেয় বস্ত্র ব্যতীত, পরিধেয় বস্ত্র ব্যতীত সকল কিছু পুলিশের হেফাজতে যাবে। এটা হচ্ছে 51। তবে 52-র ক্ষেত্রে কোট করে বলে দিছে, কোট করে মানে একদম নির্দিষ্ট করে বলে দিছে যে নারী দেহ তল্লাশির ক্ষেত্রে আরেকজন নারী লাগবে। এখন এটা কি নারী কি চকিদার দেওয়া সম্ভব কিনা? নারী হইলেই হবে, নারী চকিদার, নারী জারিদার, নারী গেটম্যান, নারী পুলিশ, নারী ডাক্তার, নারী নার্স, যেটাই হোক না কেন নারী হইলেই হবে। তবে আরেকটা কথা, খুব একটা শব্দের মিনিংটা কি আমরা খুব পর্যালোচনা করি, যে আমি এসি পুলিশের ওসি, আমি কি ওসি সাহেব। তাহলে আমি ওসি অথবা আমি পুলিশের কি বলে সাব ইন্সপেক্টর, আমরা একজন আপাকে ডেকে নেই, সেটা হচ্ছে গ্রেপ্তার নারী বা পুরুষ যে কোনো ক্ষেত্রে সে 40 দ্বারা, রাইট? মাইনরিটি টিটু। আর নারীকে তল্লাশি ক্ষেত্রে 52 দ্বারা। অনেক কৃতজ্ঞতা স্যার, থ্যাংক ইউ। তাহলে আমরা ধরেন নাম ধরবো, আমরা আবার অভ্যাস আছে। ধরেন শাহনাজ বেগম, আমরা ওনাকে গ্রেপ্তার করতে গেছি, আমি পুলিশের বড় অফিসার। এখন আমি শাহনাজ বেগমকে গ্রেপ্তার করতে গেছি, উনি একটা রাজনৈতিক মামলার ধরেন আসামি, অন্যান্য খারাপ মামলা আসামি না, রাজনৈতিক মামলা আসে, গ্রেপ্তার করছি। এবার ওনার কাছে অনেক কিছু থাকে, এই জন্য আমি যে কোনো লোকের কাছে থাকে, তাহলে আমি চেক করব, আমি পারবো না। তাহলে আমি দাঁড়াই আছি এইভাবে, আমি আরেকজন নারীর কইলাম যে আপনি চেক করেন, তাইলে হইব কিনা এইবার বলেন? আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, শাহনাজ বেগমকে আমরা কি করব, এই তল্লাশি করব। তা আমি তো করতে পারবো না, যেহেতু আমি পুরুষ পুলিশ। তো আমি আরেকজন নারী দিয়া বললাম তুমি তল্লাশি করো, এইটা পারবো কিনা আমি বলেন? হ্যাঁ আর না বলবেন, হ্যাঁ আর না, দেখি বলেন, হ্যাঁ আর না বলেন। আমি তো পুলিশ, পুরুষ মানুষ, আমি তো ওনাকে তল্লাশি করতে পারবো না, কিন্তু আমি বললে একজন নারী দিয়া কি তল্লাশি করতে পারবো কিনা? উত্তরটা দেন, হ্যাঁ আর না। কবি সহ কবিয়াল ছবিয়াল সবাই বলেন, দেখি একটা পাইছে উত্তর। বলছে মৃদুল দে বলছে হবে, শশী এসকে হবে না, আনন্দ বলছে হ্যাঁ পারবে, কামরুন্নার বলছে হবে না, শাহজাহান শুভ্র বলছে হ্যাঁ, রেজাউল করিম হ্যাঁ আকে আর লাগবে না, কারণ আমি মোটামুটি একটা ধারণা নিয়ে নিচ্ছি। ইকবাল বলছে হবে, ইকবাল ভাই, নারায়ণগঞ্জের ইকবাল সাহেব, মেবি উনি আগে মাস্ক পরা ছিলেন, এখন মাস্ক পরেন নাই। পাখি হবে, হবে না। এবার পাখিকে দিলাম হলে হবে না, কেন জানেন? আমি তো পুরুষ মানুষ। এখন যদি একজন মহিলারে
আমার সামনে আর এইখানে ধরেন আমি নিজে দেখেছি, ধরেন এইখানে অস্ত্র রাখছি, তাহলে এইখানে কি হাত দিতে পারবে? পারবে না, কারণ আমি তো চাইয়া রইছি। আমি কি বলবো যে আমি চোখ বুজে রাখছি? ধরেন না, কিন্তু একটা শব্দ আছে শালীনতা বজায় রেখা। কি বইনেরা, আপনাদের কিন্তু সম্মান দিয়ে বলছি, আপনি বুঝার জন্য। আপনি যদি অ্যাডভোকেট হইতেছেন সব বুঝতে হইব, সব না বুঝতে হবে না। তার মানে শালীনতা মানে কি, আমার সামনে না, আমি অন্য রুমে যামুগা, তোমরা চেক করো। আমি যদি দেখেই ফেলাই ওনার কাপড়ের নিচে হাত দিছে, প্যান্টের নিচে হাত দিছে, দেখেন না আসামিরা করে, তো আসামিরা বিভিন্ন জায়গার মধ্যে ফেন্সি ডিল, এইটা সেটা গাঁজা বাইন্দা নিচে, কাপড়ের নিচে, আপনার ব্লাউজের নিচে এরকম করে রাখে। এই জন্য বলছে শালীনতা শব্দটা, তার মানে আমার সামনে না, আমার চোখের সামনে তো শালীনতা হয়ে গেছে গা। এইটা হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? একটা শব্দকে আমরা খুব পর্যালোচনা করে করে এই প্রশ্নগুলো আমরা অবতারণা করি আপনাদের সামনে। পরীক্ষা আসতে পারে যে সকল ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে রিটেন পরীক্ষায়। তাহলে আপনি পুলিশ অফিসার যখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, তখন আপনি কত কত ধারা দিবেন? যদি বলে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে কত ধারায়, তাহলে 54 ধারায় যে কোনো পুলিশ অফিসার, আর 55 ধারায় ওসি, 57 ধারায় আবার যে কোনো পুলিশ অফিসার। তাহলে ভিন্ন ভিন্ন ক্ষেত্রটা কি, কেন নাম দিল এগুলা? 54 ধারায় 9টি ক্ষেত্রে, এটা আমরা জানিয়ে দিয়েছি। ও আপু গো, যারা পারেন, যারা পারেন তো পারেনি, যারা পারেন তারা 9টা ক্ষেত্রেই লিখতে পারেন, আর যারা পারেন না, দুর্বল, আমার মতো যারা দুর্বল, তারা এরকম ভাবে লিখতে পারবেন। অল্পতে চলে যাব। ও, এখানে উপধারা না, ও আ, ও আপু ঘ, প্রজা বা বেচ, যারা আমার মতো দুর্বল ছাত্র। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, কটা ক্ষেত্রে? 9টা ক্ষেত্রে। 54 ধারা কে পারে না? এনি পুলিশ অফিসার, পুলিশ অফিসার যে কোনো পুলিশ অফিসার, এনি পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। যারা ইংলিশে পারেন সিপ ছোটেরা, খুবই সুন্দর, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। ওকে, এসকে মুন্না বলছে 54 55 57, ওয়াও, 54 সিপ ছোটেরা, ওকে, নো প্রবলেম, যে যেমনি পারেন। দেখেন, আমি যদি একেবারে খাঁটি বাঙালি, বাঙালি শব্দ দিয়েই রাখছি, আমাদের গ্রামগঞ্জে এটা শব্দটা আছে, তাহলে আমরা কিভাবে রাখবো? অতে কি, আতে কি, তাহলে অন্য থানা থেকে যদি গ্রেপ্তারের অনুরোধপত্র আসে বা রিকোজিশন আসে, আহ্বান করে অন্য থানা পুলিশ, যদি আমাকে, আমি তো পুলিশ অফিসার, তাহলে আমি হচ্ছি যাত্রাবাড়ি থানার পুলিশ অফিসার, আর আমার অনুরোধ করছে কি বলে কদমতলী থানার পুলিশ অফিসার, তার মানে অন্য থানা থেকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ আসছে, তাহলে আমি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবো। তাহলে এটা বলবো অন্য থানা থেকে। আর এটা কি, আতে কি আমলযোগ্য, আতে কি আমলযোগ্য অপরাধী হলে, আমলযোগ্য সহজ, ও আ, ও আ, এরপরে পুলিশের কাজে বাধা, পুলিশের কাজে অবস্ট্যাকল করলে, পুলিশের কাজে বাধা দিলে। আর ঘ উকার গু, ঘোষিত অপরাধী হলে, ঘোষিত অপরাধী হলে, ঘোকার গুতে ঘোষিত অপরাধী হলে। তারপরে প্রত্যেকই প্রতিরক্ষা, প্রতিরক্ষা বাহিনী থেকে, প্রতিরক্ষা বাহিনী থেকে যদি কেউ পলায়ন করে, প্রতিরক্ষা বাহিনী থেকে যদি কেউ পলায়ন করে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এখানে একটা এমসিকিউ আছে, সরকারি পুলিশ অফিসার যদি চাকরি করার পরে সে না কইয়া পলায়ন করে, তারে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে কিনা? নো। বলেন তো কেন? এখানে প্রতিরক্ষার বাহিনীতে নাই সে, সরকারি মানে পুলিশ, পুলিশ হলে হবে না। যদি সে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী হয়, তাহলে তাকে বলা হয় মানে প্রতিরক্ষা বাহিনী। প্রতিরক্ষা বাহিনী থেকে কেউ যদি পলায়ন করে, তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এরপরে বলছে জামিনের শর্ত যদি কেউ বা মুক্তির শর্ত যদি কেউ ভঙ্গ করে, জামিনের শর্ত বা মুক্তির। এরপরে বাতে বলছে বাংলাদেশের বাহিরে এমন অপরাধ করছে যেটা বাংলাদেশে করলেও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। তারপর কোথায়? বা। আর বেআইন আর বেআইনি ঘর ভাঙ্গার সরঞ্জামাদি যন্ত্রপাতি পাওয়া গেলে, আর চৌকার চোরাই মাল পাওয়া গেলে, চোরাই মাল পাওয়া গেলে, এটার সূত্রটা কি? ও আপুগো প্রজা বা বেচ, ও আপুগো প্রজা বা বেচ। এখানে দেখেন, আমি যখন দুষ্টামি করি, বান্ধবী যখন পাই, একটু দুষ্টামি দিয়ে গরম লাগে, আমি বললাম ওয়াইফ মানে হচ্ছে, ওয়াইফ এটা হচ্ছে এই ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনজয়। আরেকজন বলছে ওয়াইফ মানে হচ্ছে কাপড় চোপড় ধোয়ায়, খাওয়ায়, এরকম করে। মানে এটা আবার কোন কথা? বলছে ডব্লিউতে কি, ডব্লিউতে ওয়াশিং, আইতে কি আয়রনিং, মানে ইস্ত্রি করে, আর এফ তে কি বলছে ফিডিং, বাচ্চা কাচ্চারা খাওয়ায়,
আর ইতে কি এনজয় মানে কি আনন্দ টানন্দ করে। ওরে বাবা, এটা তো কে বললো এগুলা, গুগলে আছে এগুলা। কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন উনি বলছে আসলে স্ত্রী শুধু স্ত্রী না, এটা অর্ধাঙ্গী বটে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রংপুরের ভদ্র মহিলা, বা উনি সমাজের নারী জাগরণের অগ্রদূত। 1880 সালে সম্ভবত উনি জন্মগ্রহণ করেন। এরা আপনার মনিরুজ্জামান আকাশ ভাইরা ভালো পারবেন। তাহলে এইটা উনি বলে গেছেন যে স্ত্রীরা অর্ধাঙ্গী, হাফ পার্টনার অফ মাই লাইফ, মাই ওয়াইফ ইজ নট ওয়াইফ, শি ইজ হাফ পার্টনার অফ মাই লাইফ। সবার জন্য সম্মান দিয়ে বলছি। তাহলে এগুলো বলছি দুষ্টমি অর্থে। তাহলে কিন্তু আমি আবার একটা কথা বলি সবাইকে, যে ও আপু গো, মা গো, খালা গো, বোন গো, মাইয়া গো, আপনারা যদি সংসারে সুখী হইতে চান তাহলে নিজেকে রাজা ভাববেন না, নিজের আপনি প্রজা ভাবেন। ও আপু গো, প্রজা ভাবেছ, প্রজা ভাবেন, নিজেকে আপনি প্রজা ভাবেন। আপনি যদি প্রজা হন তাহলে আপনার স্বামী কাজে কি হয়ে যাবে, রাজা। কারণ প্রজা থাকলে রাজা থাকবে। আর রাজার বউ কি আসলে প্রজা? রাজার বউ রানী। আলটিমেটলি আপনার স্বামীর যদি আপনি রাজা মনে করেন তাহলে আপনার রাজার বউ রানী। তাহলে আপনার সংসার হবে কি সুখের। আরেকটা হইছে একদম নীরবতা পালন করা, নিজের সঁপে দেওয়া। প্রজা বা বেচো, বেচো মানে হচ্ছে সঁপে দেওয়া। আপনি স্বামীর কাছে নিজেকে বিলীন করে দিলেন, বিক্রি করে দিলেন, যে আমি তোমার হাতে তুলে দিলাম। তাহলে দেখেন সংসার অশান্তি না, যা করবেন চুপ। তার মানে এই সংসার শান্তি। এই জন্য বলছি সংসার সুখ হয় রমণীর গুণের কথা আছে না, এই জন্য বলছি ও আপু গো, প্রজা বা বেচো, অর্থাৎ আপুদের উদ্দেশ্যে এইটা। ওকে, এই জন্য এটা এটা হীন অর্থে না, কিন্তু হীন অর্থে না, বরং ব্রড অর্থে। ওকে, এরপরে আমরা চলে যাই আপনাদের এই ডিসকাশনে। সামনাসামনি ও আপু ঘো, প্রজা বেছে এসে মনিরুজ্জামান আকাশ, জি চিপ স্টুডেন্ট, রাইট, ইংলিশ আর বাংলিশ। এটা অনেকে আগে দেখছেন, আমি অনেক আগেও একবার লাইভ করেছি, বহু আগে এগুলা। এখন তার এগুলা আপনারা আপগ্রেড, আপনারা অনেক বেশি তথ্যভিত্তিক, আপনারা আরো চান, আরো বেটার কি চান, ঠিক না? ওকে, তাহলে 54, 55, 57 এটা খুব ইজি, এক অন সাইড দ্বারা জনসাধারণও গ্রেপ্তার করতে পারে, তবে বেশি ক্ষেত্রে না, আমলযোগ্য আর ঘোষিত। তাহলে পুলিশ অফিসার করে 54 দ্বারায়, আর 55 দ্বারা ওসি সবাই দিয়ে পারে। এখান থেকে এমসিকিউ রিটার্ন দুই জায়গায় আসতে পারে, সবাই পারে না। তাহলে পুলিশের অফিসার 54 দ্বারা 9 শ্রেণীর। আর বলছে ওসি সাহেব কোন শ্রেণীর? বলছে এখানে 3টা শ্রেণী আছে। স্যার চলন বিল ভ্রমণের আমন্ত্রণ রইল, ইনশাল্লাহ কোনোদিন যাওয়া হবে হয়তো। ওকে, তাহলে 55 দ্বারায় কে পারে? এটা একমাত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এর নিচে কেউ পারবে না। ভারপ্রাপ্ত কর্মকর্তা, সে কোন কোন অপরাধের ক্ষেত্রে পারবে? আত্মভব অভ্যাস, একসাথে মনে রাখবো, আত্মভব অভ্যাস, আত্মভব অভ্যাস, আত্মগোপনকারী, ভব ঘুরে, অভ্যাসগত অপরাধী। অভ্যাসগত অপরাধী বলতে সবগুলা না, বলছে অভ্যাসগত দস্যু, অভ্যাসগত চোর, অভ্যাসগত গৃহভঙ্গকারী। তাহলে আত্মগোপনকারী, ভব ঘুরে, যার কোনো কাজ কাম নাই। এরপরে বলছে অভ্যাসগত চোর, গৃহভঙ্গকারী, দস্যু এমন প্রকৃতি, বিনা প্রণয় গ্রেপ্তার করতে পারে, তারা 55 ওসি। এরপরে আবার পুলিশ অফিসার 57 দ্বারা, যে ধরেন পুলিশ অফিসার জিজ্ঞাসা করলো জহরুল ইসলাম এলএলবি কে, যে তোমার নাম কি? বলছে আকাশ। খাও কি? বাতাস। থাকো কই? জঙ্গলে। একটাও কি সঠিক উত্তর দিছে সে? তাহলে নাম ঠিকানা জানাতেও স্বীকৃতি জানাইছে, অথবা জানাইলেও যেটা জানাইছে এটা বিশ্বাসযোগ্য না, তখন তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে পুলিশ অফিসার। নাম ঠিকানা জানাইলে, জানাতেও স্বীকার করলে, ওই জি। এটা বলছে কত ধারায়? ফৌজদারি কার্যবিধির, ফৌজদারি কার্যবিধি 109-10 চলে গেছে, বুঝছি আপনি। এটা ছিল এস কে মুন্না, সেটা হচ্ছে আপনার সদাচরণের মুস্তেকা, আপনি চলে গেছেন, সদাচরণের মুস্তেকাতে গেছেন আপনি, হ্যাঁ, সদাচরণের মুস্তেকাতে গেছেন আপনি 109-10। ওকে, তাহলে এই সেন একটা আপনাদের শিখে দিচ্ছি,
এখন প্রশ্ন রয়েছে যে আমি স্যার 54, 55, 57 বুঝলাম, 59 বুঝলাম, 64, 65 বুঝলাম, এগুলো সহজ ধারা। তো এটাতে রিটার্ন পরীক্ষা কেমনে আসবে? তো এমসিকিউ পরীক্ষা আসছে, রিটার্নও আসতে পারে। যেখান থেকে এমসিকিউ এখান থেকে রিটার্ন হয়, যেখান থেকে রিটার্ন হয় এখান থেকে এমসিকিউ শতভাগ হয়, হতেই পারে। বুঝতে পারছেন? তাহলে 100, আমরা কত দাঁড়ায় 54, 55। ওকে, এগুলো নিয়ে আর আলোচনা করিনি, এগুলো খুব সহজ তো, এগুলো পড়তে পড়তে আর ভালো লাগে না। সামনে একটু যাই। তাহলে যাকে আপনি বিনা পরণে গ্রেপ্তার করছেন, তারে আপনি আদালতের কাছে গত 5ই আগস্ট নাহিদ, তারপর আসিফ মাহমুদ, সার্জিস ইসলাম সহ কতিপয় আপনার যোদ্ধাকে, এরা যোদ্ধা, সেলিউট দেম, এরা যোদ্ধাকে হাউন আঙ্কেল বা আরো এরকম ব্যক্তিরা গ্রেপ্তার করেছে। এইসব লোকেরা গ্রেপ্তার করছে। তারা গ্রেপ্তার করার পর তারা নাকি আমল যুগে এই সেই করছে, তারকে 6 দিন পরে আদালতে উঠাইছে। কল্পনা করেন একটু, জাস্ট আমি বললাম আর কি। 6 দিন পরে আদালতে উঠাইছে। সেক্ষেত্রে হাউন আঙ্কেল বা সংশ্লিষ্ট গ্রেপ্তারকারী অফিসার আইনের কোন নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে, সংশ্লিষ্ট ধারার লোক উত্তর দিতে হবে। বড় প্রশ্ন, কিন্তু উত্তর ছোটা ছোটা ছোট উত্তর, ছোট ছোট। সেটা কি? সেটা হচ্ছে 61 ধারায় বিনা পরোয়ানায় যাকে গ্রেপ্তার করা হয় তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হয়। এইটাই হচ্ছে তার আইনগত অধিকার। এটাকে আর আসামির আইনগত অধিকার যে আমাকে গ্রেপ্তার করছেন কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে আপনি ডিউ টাইমে 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে। এস এম মনিরুজ্জামান আকাশ আমার এলাকার না? উনি আমার এলাকার নাকি আমি জানি না, না মনে হয় কিশোরগঞ্জ, ওনার বাড়ি কিশোরগঞ্জ। আমাদের এলাকা তো কুমিল্লা, ওনার বাড়ি কিশোরগঞ্জ। তাহলে উনি আইনের ব্যত্যয় করছে 61 ধারা। হ্যাঁ, 61 ধারার ব্যত্যয় ঘটায় ফেলাইছে, কারণ উনি 6 দিন পরে পারে না। আপনাকে টাইমিং দিয়ে দিবে, আমরা খেয়াল করবো। আমরা তো লম্বা প্রশ্ন লেখার সুযোগ নাই, তাহলে আপনার একটা ক্লাস একটা প্রশ্ন বুঝাইতে আপনার শেষ হয়ে যাবে টাইম। 87 + 17, ওকে, এখনো আছে টাইম। আমি বলছি 50 সাইডের নিচে নেমে গেলে আমি আউট হয়ে যাবো গা, আপনাদের আর বিরক্ত করবো না। ওকে, কিন্তু যাদেরকে পরোয়ানা মূলে গ্রেপ্তার হয়, অর্থাৎ ওয়ারেন্ট নিয়ে যাদেরকে গ্রেপ্তার করে, তখন উত্তর দিতে হবে 81 ধারা। কত ধারা? 81 ধারা উত্তর দিতে হবে। পরোয়ানা মূলে গ্রেপ্তার করতে হয় যাদেরকে। ওকে, আর পরোয়ানা ছাড়া 61 ধারায়। সেক্ষেত্রে শামসুন নাহার এইসব দিয়েন না, আপনি লেখেন। আপনি একটা পাইলেন আর একটা দিয়ে দিলেন, বুঝি না এগুলো কি। যাতায়াতের সময় ব্যতীত 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে হাজির করতে হবে। ওকে, গুড। ঠিক। 81 ধারা বলছে কি, যে পরোয়ানা মূলে মানে পরোয়ানা দেখায় যাদেরকে গ্রেপ্তার করা হয়, তখন তাদেরকে অনতিবিলম্বে আদালতে হাজির করতে হবে। ওটা বলছে 81 ধারায়। ওকে, এরপরে আমরা 68, 69, 70, 71, 72, 73, এইটা একটা রিলেটেড প্রশ্ন, এমসিকিউ রিটার্ন দুইটাই। 68 ধারায় বলতে আছে যে ফর্ম অফ সমন, সমনটা কি জিনিস? সমন, ফৌজদারি সমন বলতে কি বোঝেন আপনি? প্রশ্ন আসতে পারে সমন পরনার পার্থক্য কি, আসবে জীবনে জানি না আমি, আমার কাছে সব পারতে হবে। সমন পরনার পার্থক্য কি? সমন দেখাইয়া আদালতে আসতে বলে, আর পরোয়ানা দেখাইয়া দৈরা নিয়ে আসে। দিস ইজ কল, এটা কি ডিস্টিংগি পার্থক্য। সমন দেখাইয়া আদালতে আসতে বলে, আর পরোয়ানা দেখাইয়া দৈরা নিয়ে আসে। তাহলে সমনের কথা 68 থেকে কত ধারা পর্যন্ত আছে? সমন 74 পর্যন্ত, 68 থেকে 74। আর 75 ধারা আছে কি, পরোয়ানার কথা। তাহলে একটা পার্থক্য। সমন হচ্ছে আদালত কর্তৃক লিখিত সিল মোহরাঙ্কিত একটা তলবানা পত্র, যেখানে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে হাজিরার নির্দেশনা থাকে। এটার নাম হচ্ছে সমন। সমন কোনো ব্যক্তির প্রতি দিতে পারে, আসামির প্রতি দিতে পারে, সাক্ষীর প্রতি দিতে পারে, অথবা দলিল হাজির করার জন্য সমন দিতে পারে। পক্ষান্তরে পরোয়ানা হয়েছে যেটা গ্রেপ্তারি পরোয়ানা, আবার তল্লাশি পরোয়ানা। গ্রেপ্তারি পরোয়ানা, তল্লাশি পরোয়ানা আছে। আবার বলতে পারে মৃত্যু পরোয়ানা, ওই যে মৃত্যু কার্যকর করে, এর মৃত্যু পরোয়ানা। গ্রেপ্তারি পরোয়ানা আর তল্লাশি পরোয়ানা, এই ধরনের হচ্ছে পরোয়ানা। পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা
এটা হচ্ছে 75 ধারায় বলা আছে। কত ধারায়? 75 ধারায়। পরোয়ানা 75 ধারায়। ওকে, চলুক। সবাই কি শেয়ার দিয়েছেন? সবাই একযোগে শেয়ার দিবেন লাস্ট বারের মতো। সবাই যারা দিয়েছেন তারাও দিবেন, সব শেষ আবার শেয়ার দিবেন, বিভিন্ন গ্রুপে দিবেন। তাহলে আমি চেষ্টা করবো, আমি বাড়িতে থাকবো আরো 3-4 দিন, প্রতিদিন অন্তকে একবেলা আপনাদের সাথে আলোচনা করবো। রাতের বেলায় একটু রাত বেশি হইলে আলোচনা করব আপনাদের সাথে। আমার ক্লাসের ফাঁকে আমি বাড়িতে আসলেও ক্লাস করাই। আমি কোনোদিনও ক্লাস মিস করি না, আমার জীবনও চেষ্টা করিনি এখন পর্যন্ত, যত বছর কোচিং করাই কোনোদিন আমি ক্লাস মিস করিনি, এবং ডিউ টাইমে আমি ক্লাসে থাকি। যে আমার জন্য 50-60 জন 100 জন ছাত্র দাঁড়ায় আছে, কষ্ট করবে এরকমটা না, কখনো মিস করি না। 2 মিনিট আসতে দেরি হবে। ওকে, মাত্রই দিয়েছি, অনেক কষ্ট করে ফেলাইছে গো, মাত্রই দিয়েছি। লেখছে স্যার মাত্রই দিয়েছি, ঠিক আছে। ছেলেটা ভালো নামাজ পড়ে, সাইফুল ইসলাম। তো আমরা বলতে যে 68 সে সমন, তাহলে সমন জারির পদ্ধতি, সমনের একটা কপি যারে সমন দিয়া ডাকতে বলছে তারে দিবে, অথবা যদি এক্ষেত্রে একটা ব্যাপার আছে, যদি সমন আমরা সাইফুল ইসলামের কাছে সমন পাঠাবো, আদালত অথবা নিযুক্ত আদালতের কর্মকর্তারা সিল সাপ্পর মাইরা সিগনেচার কইরা সমনটা কার মাধ্যমে পাঠাবে? আদালতের নিযুক্ত কর্মকর্তা, সরকারি কর্মকর্তা বা পুলিশ দিয়েও পাঠাইতে পারে জারি করার জন্য। এখন ওইখানে গিয়ে বলছে আসেননি বাড়িতে সাইফুল ইসলাম ভাই, বলছে না উনি নাই, তাহলে কে আছে? ওনার কে আছে বাড়িতে? ওনার বউ আছে, ওনার মা আছে, শাশি আছে, বোন আছে, থাকতেই পারে ভাইও আছে। তাহলে সমনটা ওনারে ফাইলে ওনারে দিবেন, না ফাইলে আমরা 70 ধারায় অনুযায়ী সাবালক ফৌজদারি সমন, সাবালক পুরুষ, ফৌজদারি সমন সাবালক পুরুষ। ওকে, ফৌজদারি সমন সাবালক পুরুষকে দিয়ে জারি করা যাবে। তামান্না হোসেন, ভুল করা চলবে না, খুব সেন্সিটিভ। ফৌজদারি সমন সাবালক পুরুষ, ফৌজদারি সমন সাবালক পুরুষ। পুলিশ অব্যাহতি দেয় না, পুলিশ মুক্তি দিতে পারে। অব্যাহতি আদালত দেয়, ডিসচার্জ আদালত দেয়, পুলিশ অব্যাহতি দেয় না, পুলিশ মুক্তি দেয়। ওকে, তাহলে এইবার আসেন, আমরা যেটা প্রশ্ন করবো একটু আগে, একটু পরে আপনাকে। এরপরে বলছে যদি এই প্রশ্ন করি, আপনার মুখে মুখে করি, আপনার উত্তরটা দিয়েন তো, যে মর্জিনার কাছে একটা সমন পাঠাইছে আদালত, মর্জিনার কাছে একটা সমন পাঠাইছে, মর্জিনা একটা মহিলা, কিন্তু মর্জিনায় নাই, মর্জিনার মা এই সমনটা গ্রহণ করতে পারবে কিনা? মর্জিনা তো একটা মহিলা, মর্জিনা নামক এক মহিলাকে ঢাকার জজ কোর্ট থেকে, ঢাকার দায়রা জজ আদালত থেকে অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে একটা সমন পাঠাইছে মর্জিনা নামক এক মহিলার বাড়িতে। মর্জিনায় নাই, শুধু ওই পরিবারে তার মা আছে। তাহলে বলেন তো দেখি, নাজির খান, অ্যাডভোকেট নাজির খান, একটু আগে শাহিন খান ছিলেন, আশরাফুল আলম ছিলেন, আপনি একটু পরে আইছেন, ছিলেন আমানুল্লাহ ভাই অ্যাডভোকেট, আপনারা গত বেসের ওনারা অনেকেই দেখছে ক্লাসগুলা, আপনি অনেক পরে আসছেন। নাজির খান, অ্যাডভোকেট নাজির খান মাল্টি ট্যালেন্ট একজন স্টুডেন্ট ছিলেন, এবং আল্লাহ ওনাকে অ্যাডভোকেট হিসেবে কবুল করছেন, বাড়ি কুমিল্লা, দাউদকান্দি, চমৎকার। তাহলে মর্জিনার সমনটা মর্জিনার মা কুলসুম বেগমে গ্রহণ করতে পারবে কিনা? চমৎকার, এটা একদম ইজিলি সবাই পারছে, মাশাল্লাহ। তার মানে সবার ধারণা। আহসান নবী বলছে অবশ্যই পারবে, নৌ, আপনি একমাত্র বল করছেন পারবে না, তবে তার পরিবারের সাবালক পুরুষ। মহিলারা মহিলারা অন্যের সমন গ্রহণ করতে পারে না, মহিলারা অন্যের সমন ফৌজদারি কার্যবিধি অনুযায়ী গ্রহণ করতে পারবে না, তবে দেওয়া নিতে পারবে। মহিলারা অন্যের সমন, নিজেরটা পারবো, মর্জিনারে খুঁজছি, মর্জিনারে পাইছি, এই যে নেন আফা আপনার সমনটা পারবে গ্রহণ করতে, কিন্তু মর্জিনার সমনটা আর কোনো আর্জিনারা গ্রহণ করতে পারবে না। তবে ওই পরিবারের পুরুষ লাগবে, সাবালক পুরুষ। ধারা 70 ধারা, কত ধারা? 70 ধারা, 71 ধারা, যেখানে 69 ধারায় তাকে খুঁজে পাইলাম না, যেখানে 70 ধারায় আপনার কি সাবালক কাউকে পাইলাম না। হ্যালো, আসসালামু আলাইকুম।
আমি ইসলাম ক্লাসে আছি, ক্লাসে কিছু বলবা? আমার কাকা ইয়া করছে ওই মনু মানে মারা গেছে বুঝলি কেডা? ঢাকার নানুই মারা গেছে মনু মানে না হ্যাঁ হ্যাঁ। রামপুর নিয়ে আইবো অঙ্কা বলে নিয়ে আইবো ও সকালে মারা গেছে আচ্ছা, ঠিক আছে। এবার আছে ইসলাম, আচ্ছা, ঠিক আছে, আছি, ঠিক আছে, ওকে। দুঃখিত, আমার একজন নিজের খালা, আমার মায়ের আপন বোন মারা গেছে, দোয়া চাই সবার কাছে। মনিরা, মনু খালা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই দোয়া করবেন। আপন মায়ের আপন বোন, আমার খালা, ছোটবেলায় কোলে নিছে। ওকে, লাস্ট অল্প একটু দিয়ে শেষ করে দিচ্ছি যে ৬৮ দ্বারায় সমন, ৬৯ দ্বারায় সমন কিভাবে আপনি জারিরা করবেন। ৭০ দ্বারায় বলছে যে সাবালক পুরুষ অন্যের সমন গ্রহণ করতে পারে। ৭০ দ্বারায় ৬৯ অনুযায়ী যদি সমনটা জারি করা না যায়, তবে ৭১ দ্বারায় লটকেয়া সমন জারি করা যায়। ৬৯ ধারা অনুযায়ী যদি জারি করা না যায়, ৭১ ধারায় লটকেয়া সমনটা জারি করা যায়। আর যদি সেই ব্যক্তিটা যাকে আপনি সমন দিচ্ছেন, নিয়ে যাচ্ছেন, এই ব্যক্তিরা যদি সরকারি কর্মচারী হয়, তখন ৭২ ধারায় বলছে ওই অফিসের যিনি প্রধান কর্মকর্তা আছেন তার মাধ্যমে সমন জারি করতে হয়। কত? ৭২ ধারায়। এই পর্যন্তই থাকলো, কারণ আজকে আর না নেই। হ্যাঁ, জি, দোয়া করবেন সবাই আমার জন্য, আমার খেলার জন্য। আর লাস্ট হলো যে আপনার আইনশিক্ষা একাডেমির পেজটা ফলো দিয়ে রাখেন। আর যারা এই দেখে রিটেন পরীক্ষা বা এমসিকিউ, আমি আপনাদের ক্লাস শিডিউলটা জানাই দিচ্ছি যে আমাদের আগামী শুক্রবারে নতুন সাবজেক্ট দিয়ে শুরু হবে, নতুন বেসের মতো করে শুরু হবে। ইচ্ছা করলে আপনি নতুন ক্লাসের এমসিকিউ সকাল ৮টায় অফলাইন এবং অনলাইন, এমসিকিউ সকাল ৮টায় অফলাইন এবং অনলাইন, ৮টা থেকে 10টা। স্পেশাল বেচ আছে অফলাইন এবং অনলাইন, অর্থাৎ আপনি দূর থেকেও করতে পারবেন, সরাসরি করতে পারবেন শরীয়খায়, কারণ সরাসরি ক্লাসটা আমি অনলাইনে রেকর্ডও রাখি এবং সাথে সাথে অনলাইনে দিয়ে দিই। অফলাইন এবং অনলাইন আগামী শুক্রবার। আরেকটা আছে রাতের বেলায়, আরেকটা আছে রাতের বেলায়, রাত 8:30টায় আপনি করতে পারবেন। যেমন আজকে ক্লাস নেই, কিন্তু কালকে ক্লাস আছে, কালকে ক্লাস আছে, অর্থাৎ সেই ক্লাসটা হচ্ছে শনিবার, সোমবার আর বুধবার, শনি সোম বুধবার রাতের বেলা 3টা অনলাইন, কারণ রাতে এত রাতে তো আপনি আসতে পারবেন না। আর হচ্ছে 24 তারিখ, 24 তারিখ আগামী শুক্রবার সম্ভবত, না রবিবার জানি, 24 তারিখ একটু দেখবেন, শুধুমাত্র এটা রিটার্ন বেস নতুনভাবে শুরু হবে। রিটার্ন বেস 24 তারিখ থেকে রিটার্ন বেস একবারে ফ্রি, একবারে নতুন, একবারে ফ্রেশ নিউ। সেখানে আপনারা চাইলে ভর্তি হতে পারবেন বিশেষ ডিসকাউন্টে। সর্বশেষ বারের জন্য দোয়া চাই, দোয়া করবেন। আইনশিক একাডেমির একজন খাদেম হিসাবে আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের এই কষ্টের একটা পূর্ণতা দেয়, যেন আপনাকে অ্যাডভোকেট হিসেবে কবুল করে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা চেষ্টা করব, যেহেতু আমরা কালকেও ক্লাস করব 10:30টায়, আগামীকাল 10:30টায় ক্লাস করাবো ইনশাল্লাহ আপনাদেরকে। আগামীকাল 10:30, হয়তো এই বিষয়ে অথবা অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।